ভিতরে আসতে পারি সুধীর বাবু? আরে ম্যাডাম, আসুন আসুন। হ্যাঁ বলুন, আপনার কি জরুরি দরকার ছিল আমার সাথে? হ্যাঁ, মানে যেটা বলছিলাম, আমাদের যে ভৌতিক ম্যাগাজিনটায় আপনি লেখালেখি করেন, মানে ওই ভূতপক্ষ ম্যাগাজিনের সামনের মাসে যে নতুন সংখ্যাটা বেরোচ্ছে, তাতে যদি আপনি... আরে হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমি নতুন ভূতের গল্প ভাবা শুরুও করে দিয়েছি। এইবারে একটা দারুণ ভয়ের গল্প লিখব। ওটাই তো হচ্ছে সমস্যা। আপনি প্রত্যেকবারই এই একই কথা বলেন, কিন্তু সেই লেখাগুলো তো পাবলিকের ঠিক পছন্দ হচ্ছে না। বলেন কি? অত ভয়ের গল্প পাবলিকের পছন্দ হচ্ছে না? আসলে আপনার হয়তো মনে হয় যে আপনি সাংঘাতিক ভয়ের ভূতের গল্প লেখেন, কিন্তু পাবলিক ঠিক নিচ্ছে না গল্পগুলো। আর পাবলিকের পছন্দ না হলে আপনার লেখা নিয়ে আমাদের কি লাভ হবে বলুন? না মানে, এর চেয়ে বেশি কি ভয়ের গল্প লিখব? সে আপনি লেখিকা, আমার থেকে ব্যাপারটা আপনি ভালো বুঝবেন। আমার ব্যক্তিগত মতামত, মানে আমাদের ম্যাগাজিন কমিটির লোকদের পরামর্শের কথাই বলছি, ওরা আপনার লেখা নিতে চাইছে না। আমাকে জাস্ট আরেকটা সুযোগ দিয়ে দেখুন, এবারে সত্যি আরও ভয়ের ভূতের গল্প লিখে দেব, বিশ্বাস করুন প্লিজ। ম্যাডাম, আপনি একই কথা আগের বারও আমাকে বলেছিলেন, ফলাফল কি হলো? একেই আমাদের ম্যাগাজিন অত নামই নয়, তার মধ্যে আপনি যদি ওইসব গল্প লিখে দেন যা পড়ে একটা বাচ্চাও ভয় পাবে না, তাহলে লোকে কি আর আমাদের ম্যাগাজিন কিনবে? সরি ম্যাডাম, আপনার এই অনুরোধ আমি রাখতে পারলাম না। এটা বলার জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। নমস্কার, আপনি এবার আসতে পারেন। কিন্তু সুধীর বাবু... তিতাসকে আর কথা বলার সুযোগ না দিয়ে উনি বসার ঘর থেকে উঠে পাশের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ারে বসে থেকে ধীর পায়ে মাথা নিচু করে সুধীরবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলো তিতাস। ভূতের গল্প হলো এমনই একটি জিনিস যা কম বেশি প্রত্যেকেই পড়তে, শুনতে অথবা আলোচনা করতে ভালোবাসে। অনেকে ভয় পায় ঠিকই, আবার অনেকে একেবারে বিশ্বাসও করে না। তবু বিষয়টিকে সম্পূর্ণরূপে ছেড়ে থাকতে পারে না তারা। যে কোনো জমায়েতে অন্যান্য বিষয়গুলির পাশ থেকে একবার হলেও উঁকি দিয়ে চলে যায় ভূতের গল্প। তেমনই এক চরিত্র হলো ভূতের গল্পের লেখিকা তিতাস মজুমদার। বাড়ির হইচইপূর্ণ পরিবেশে সঠিকভাবে ভূতের গল্প লিখতে না পারায় কিছুদিনের জন্য সে বাড়ি থেকে দূরে চলে যায় সাংঘাতিক সব ভূতের গল্প লিখবে বলে। এর আগেও এরকম অভ্যেস আছে ওর, তবে এইবার বাড়ি থেকে দূরে গল্প লিখতে এসে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয় যা তার জীবনের মোড় সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেয়। এমনই একটি গল্প নিয়ে দি শর্ট ইজ অফিসিয়ালের আমাদের এই সপ্তাহের নিবেদন, লেখিকা তিয়াশা মুখার্জির গল্প অবলম্বনে ভূত। আজকের গল্পে কথকের ভূমিকায় আমরা পেয়েছি শব্দতান থেকে শ্রী সৌরিত বোসকে। সৌরিতের কাছে আমরা একান্তভাবে ঋণী। তিতাস মজুমদার কলকাতার বাসিন্দা। ছোটবেলা থেকেই লেখার প্রতি ওর ভীষণ আগ্রহ। এক কথায় লেখালেখি হলো ওর ভালোবাসা। বাড়ির লোকের একটু অমত থাকলেও তাতে খুব একটা কান না দিয়ে কলেজের পড়াশোনা কমপ্লিট করার পর চাকরি খোঁজার বদলে লেখালেখিতেই মনোনিবেশ করে তিতাস। সম্প্রতি ভূতপক্ষ নামে একটি অনামী ম্যাগাজিনে কয়েকটা লেখা প্রকাশিত হয়েছে ওর। প্রথম গল্পটায় খুব প্রশংসা পেলেও মুশকিল হয় পরের গল্পগুলো এসে। তিতাস বরাবরই ভূতের গল্প লিখতে পারদর্শী, কিন্তু পাবলিকের নাকি তা পছন্দ হচ্ছে না। পাবলিক নাকি আরো ভয়, আরো নৃশংসতা চায়। ভূতের মধ্যে আরো নৃশংস, আরো হিংস্র ভাব আনলে তবেই নাকি সেটা ভালো হবে। নিজের সবটুকু দিয়ে লেখার চেষ্টা করেও শেষমেশ এই ম্যাগাজিনটাও হাতছাড়া হয়ে গেল তিতাসের। নিজেকে খুব হতাশ লাগছিল। কত নতুন লেখক লেখিকা ওকে পেরিয়ে চলে যাচ্ছে, আর ও কিনা ঠিকমতো একটা ভূতের গল্প লিখতে পারছে না। বিমর্ষভাবে বাড়িতে এসে ঢুকল তিতাস।
বাড়ি যখন পৌঁছেছে তখন সন্ধ্যা নেমে গেছে। সদর দরজা খুলে বারান্দার এক পাশে জুতো খুলে ঘরের ভেতরে ঢুকল তিতাস। অন্যমনস্কভাবে সামনের ঘরটা পেরিয়ে রান্নাঘরের দিকে যেতেই যাবে, হঠাৎ মনে হলো গায়ের ওপর যেন কিছু একটা এসে পড়ল। আর চোখে কাদের দিকে তাকাতেই বিকট চিৎকার করে উঠল তিতাস। আর সঙ্গে সঙ্গে ঘরের দুপাশ থেকে খিলখিল করে বাচ্চাদের হাসি। এই চিৎকার রান্নাঘর থেকে বেরিয়ে এলো ওর মা আর কাকিমা। কাকিমা, কি রে, এই ভর সন্ধেবেলা এরকম চেঁচামেচি করছিস কেন? তিতাসের কিছু বলার আগেই ওর কাঁধের ওপর থেকে টান মেরে জিনিসটা সরিয়ে নিল ওর খুড়তুতো বোন পিঙ্কি। খিলখিলিয়ে হেসে উঠে বলল, দিদির কাঁধে খেলনা চাপ, উফ কেমন ভয় দেখালাম বল। ওর সঙ্গে ছিল ওর বড় দাদা, অর্থাৎ তিতাসের খুড়তুতো ভাই মনোজ। ও বলল, আরে প্ল্যানটা তো আমার ছিল। মেলায় প্লাস্টিকের সাপ দেখে চিৎকার করে, তুই আবার নাকি ভূতের গল্পের রাইটার। ওর মা আর কাকিমাও এবার হাসতে শুরু করেছে। আমার কিন্তু ভালো লাগে না এগুলো। একেই ম্যাগাজিন কমিটি আমার লেখা নিতে চাইছে না, এখন আমি কি লিখবো কিচ্ছু বুঝতে পারছি না। আর তার মধ্যে তোদের এই অহেতুক ইয়ার্কি ফাজলামাগুলো না আমার জাস্ট সহ্য হয় না। কি রে তুই তিতাস, ওরা তো তোর ছোট ভাই বোন, বড় দিদি হয়ে তুই ওদের সাথে এইভাবে কথা বলছিস? আর লেখা ছাপা হয়নি তাতে ওই রকম করার কি হয়েছে শুনি? আশ্চর্য। সেটা তোমরা বুঝবে না, আমার ভালো লাগছে না, প্লিজ একটু আমায় একা ছেড়ে দাও। তা তুই যা না নিজের ঘরে, কে বারণ করেছে তোকে? চল তো দাদা, আমরা দুজনে মিলে খেলি, ওকে খেলতেই নেব না। আমি খেলতেও চাই না তোদের সাথে। বলে হন হন করে ভেতরের ঘরের দিকে চলে গেল। ভাবলো একটু টিভি দেখলে যদি মনটা ভালো হয়, কিন্তু সে কি আর জো আছে? টিভির ঘরে ঢুকে দেখে ওর বাবা আর দুই কাকা টিভির সামনে সোফাটা দখল করে বসে টিভিতে খবর দেখছে। বলা যায় যত না দেখছে তার চেয়ে বেশি নিজেদের মধ্যে আলোচনাটাই করছে। কাজেই একতলায় কোনো শান্তিপূর্ণ জায়গা না পেয়ে দোতলার দিকেই রওনা দিল তিতাস। দোতলায় নিজের ঘরে ঢুকে দরজাটা আটকে একটু যেন স্বস্তি হলো ওর। বাথরুমে ঢুকে হাত পা মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু যেন হালকা বোধ করছিল। খাটে চুপচাপ এসে বসল কিছুক্ষণ, কিছু একটা ভাবছিল। সত্যি বলতে কি ভাবছিল সেটাও নিজেও জানে না। এবার কি করবে ও? নিজের মনে বিড়বিড় করে বলতে লাগলো, আর কি ভয়ের গল্প লেখা যায়? ধুস, আগেরটা যা লিখেছিলাম সেটা পড়ে তো আমার নিজেরই ভয় লাগছিল। পাবলিক নাকি ভয় পাচ্ছে না, আরও ভয়, আরও নৃশংস লাগবে। কোথায় পাবো এখন আমি নৃশংস ভূত? আচ্ছা কিছু একটা ভাবি, মানে যদি গল্পটা এরকম হয়, কোনো হানাবাড়ির ঘটনা বা কোনো পরিত্যক্ত হাসপাতাল বা... এর মধ্যেই ওর ঘরের বন্ধ দরজায় দুম করে একটা ধাক্কার শব্দ, আর সঙ্গে সঙ্গে মনোজ আর পিঙ্কির হাসির শব্দ। তিতাস এবার রেগে চেঁচিয়ে উঠল, আরে একতলায় গিয়ে খেলা কর না। উফ বাবা, এই পরিবেশে বসে ভূতের গল্প ভাবা যায়? সারাক্ষণ ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর, উফ, যেটুকু যা ভাবি সব গুলিয়ে যায়। ধ্যাত তেরি, এবার বাড়ি থেকে পালিয়ে যাবো একদিন। বলেই কয়েক সেকেন্ড চুপ করল। কি বলল এটা? একটা আলগা হাসি খেলে গেল ওর মুখে। টেবিল থেকে হাত বাড়িয়ে ফোনটা তুলে নিয়ে এক বন্ধুকে ফোন করলো তিতাস। আকাশ। আকাশের পরিবার বেড়াতে পছন্দ করে, নানা জায়গা সম্বন্ধে আকাশের খুব ভালো নলেজ আছে। কিছুক্ষণ ফোন রিং হওয়ার পরে ফোন ধরল আকাশ। আরে লেখিকা মহাশয় যে, কি পরম সৌভাগ্য আমার। তো এতদিন পর এই অধমকে মনে পড়লো? বলুন ম্যাডাম, আমি আপনার কি সেবা করতে পারি? তুইও আওয়াজ দিচ্ছিস তো? মাঝে কটা দিনে লেখা নিয়ে একটু ব্যস্ত ছিলাম রে, সেই জন্যই যোগাযোগ করতে পারিনি। কিন্তু এখন তো ভালো ঝামেলায় পড়ে গেছি। যে ম্যাগাজিনে লেখা দিতাম
সেও আর লেখা নেবে না বলছে। সে কি রে? কেন, কি হলো? সবাই নাকি এখন নৃশংস ভূতের গল্প চায়, বুঝলি? আমিও তো এত ভয়ের গল্প লিখি, এতে নাকি কেউ ভয়েই পায় না। এদিকে নতুন কিছু যে ঠান্ডা মাথায় ভাববো তার কি উপায় আছে? বাড়িতে তো সারাক্ষণ চেঁচামেচি চলছে। তো এবার আমি কি হেল্প করতে পারি? এমন করছিস যেন কিছুই জানিস না। এই যে তুই এত জায়গায় ঘুরে বেরিয়েছিস, তোর তো অনেক নলেজ আছে রে বিভিন্ন জায়গা সম্পর্কে। আমাকে একটা জায়গার নাম বলে দে না ভাই, মানে একটু যেন নিরিবিলি হয়, ঠিক আছে? ও বুঝেছি, ফের বাড়ি থেকে পালানোর ধান্দা। আচ্ছা, মানে তোর এক্স্যাক্টলি কেমন জায়গায় যেতে চাইছিস বলতো? মানে পাহাড়, সমুদ্র, নাকি একটু গ্রাম্য এলাকা ধরনের? আরে ও একটা হলেই হলো, তুই শুধু জায়গার নামটা বল। আচ্ছা একটু দূরের দিকে দিস, হ্যাঁ, মানে এই শহর থেকে দূরে। একটা জায়গা আছে, দারিংবাড়ির নাম শুনেছিস নিশ্চয়ই, ওই উড়িষ্যার দিকে। দারিংবাড়ি? আরে কেন শুনবো না, কিন্তু এই জায়গাটা বেশি দূর হয়ে যাচ্ছে না? আচ্ছা, আপনার শহর থেকে দূরের জায়গাও চাই, আবার বেশি দূর হলেও চলবে না। ভাই, আমি কি হাতে ট্যুরিস্ট স্পটের লিস্ট নিয়ে বসে থাকি নাকি? হ্যাঁ, আমার মাথায় এখন এটাই এলো, ভালো একটা জায়গা, সমুদ্র আছে, জঙ্গল আছে, পাহাড় আছে, সব আছে, মানে যাকে বলে পুরো অল ইন ওয়ান। তোর ভালো লাগতে পারে তাই অ্যাডভাইসটা দিলাম, এবার তোর ডিসিশন, তুই যাবি কি না যাবি আমি জানি না। এই থাক থাক, বুঝেছি, ওখানেই যাব। ট্রেনের টিকিট আমি বুক করছি, থাকার ব্যবস্থাটা তুই করে দিস, ঠিক আছে? ওকে, এমন একটা থাকার জায়গা খুঁজবো যেখানে বেশি ভিড়ভাড়টা হবে না, তাই তো? এক্স্যাক্টলি ভাই, জানিসই তো নিরিবিলি জায়গা না হলে ভূতের গল্প ঠিকভাবে মাথায় আসতে চায় না। ঠিক আছে, তুই কিছু খোঁজ পেলে আমাকে জানাস। তা কবে যাবি? শুভস্য শীঘ্রম। পরের দিন তখন সকাল প্রায় 7:30। তিতাস গভীর ঘুমে মগ্ন। ফোনের কর্কশ রিংটোনের শব্দে ঘুমটা ভাঙল ওর। বেশ বিরক্তির সাথেই ফোনটা তুলে নিয়ে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে আকাশের কণ্ঠস্বর শোনা গেল। গুড মর্নিং ম্যাডাম, এই সাত সকালে বিরক্ত করার জন্য ক্ষমা করবেন। সকাল সকাল ঘুম ভাঙিয়ে এসব না বলে কাজের কথাটা বল ভাই। কিছু খোঁজ পেলি? দারিংবাড়ি গিয়ে থাকবো কোথায়? সে তো খোঁজ পেয়েছি, ওই জন্যই তো ফোন করা। ওখানে বেশ কিছু জায়গায় সিঙ্গেল কটেজ ভাড়া দেয়, কদিনের জন্য তুই সেরকম একটা কিছু বেছে নিতে পারিস। সেখানে অতিরিক্ত লোকের ভিড়ভাড়টাও থাকবে না, তো তুই নিশ্চিন্তে লেখালেখি করতে পারবি। মানে কি অ্যাডভান্স বুকিং করাতে হয় নাকি গিয়ে বুক করলেই হবে? ও নিয়ে তোকে ভাবতে হবে না। একটা কটেজের অ্যাড্রেস পেয়েছি তুলনামূলক নিরিবিলি এলাকায়। ওদের ওখানে একটা ফোন নাম্বার দেওয়া ছিল, আমি সেখানে ফোন করে সমস্ত কথা মোটামুটি সেরে নিয়েছি, ঠিক আছে? শুধু বলেছি যে তুই কবে যাবি সেটা আমি আজকে ওদের জানাবো, তো সেই জন্যই তোকে জিজ্ঞাসা করছি কবে যাবি। কালকে রাতে ট্রেনের টিকিটের ব্যবস্থা করতে গিয়ে দেখলাম পরশু দিনের একটা ট্রেন আছে, ওটাই ধরবো। তাহলে আমি ওদের জানিয়ে দেবো ফাইনালি? হ্যাঁ হ্যাঁ একদম। তা কদিনের জন্য যাচ্ছিস এবারে? শিওর না রে, যতদিন লাগবে গল্পটা লিখতে। তাও ওই ধর সপ্তাহ দুয়েক তো হবেই, ওর চেয়ে কম দিনে গিয়ে গল্প লেখা হয় না। ওকে, সাবধানে যাস। কতবার বলেছি চল বন্ধুরা মিলে কোথা থেকে ঘুরে আসি একটা, তাতে তো রাজি হোসনি, খালি একা একা ঘুরে বেরোস। রাইটারদের একা একা ঘুরলেই সুবিধা, বুঝলি? আচ্ছা আমি এখন রাখি, আরও 2 ঘন্টা ঘুমিয়ে উঠি, সবে তো সকাল 7টা বাজে। সে তো বুঝেছি। ওকে, গুড নাইট। গুড নাইট ভাই। পরশুদিন অর্থাৎ শনিবারের নির্দিষ্ট সময়ে ট্রেন ধরল তিতাস। এটা ওর কাছে কোনো নতুন অভিজ্ঞতা নয়, ও আগেও অনেকবার এরকম হঠাৎ করে একা একা নিরুদ্দেশের সন্ধানে বেরিয়ে পড়েছে। বাড়ির লোক প্রথম দিকে একটু ঝামেলা করলেও পরের দিকে আস্তে আস্তে
ওর এই স্বভাবে অভ্যস্ত হয়ে গেছে। বিশেষত নিরিবিলি পরিবেশে লেখার উদ্দেশ্যেই ও মাঝে মাঝে এরকম সপ্তাহ দুয়েকের জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। আবার লেখা শেষ হলেই লক্ষ্মী মেয়ের মতো বাড়ি চলে আসে। দারিংবাড়িতে পৌঁছে তিতাস যখন ওর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো তখন প্রায় দুপুর বেরিয়েছে। বসতি থেকে তুলনামূলক দূরের অঞ্চলগুলো বেশ ফাঁকা ফাঁকা। একপাশে জঙ্গল, উঁচু উঁচু টিলা আছে। সেরকমই একটা টিলার পাশেই একটি ছোট্ট সুন্দর কটেজ। তিতাস যখন কটেজের সামনে গাড়ি থেকে নামলো ঠিক তখনই একটি অল্প বয়সী ছেলে তীব্র বেগে ছুটতে ছুটতে এগিয়ে এলো ওর দিকে। ওর কিছু বলার আগেই ওর ট্রলি ব্যাগটা ধরে হনহন করে সামনের দিকে হাঁটতে হাঁটতে ছেলেটি বলল, ম্যাডাম আসুন আমার সঙ্গে, আমি নিয়ে যাচ্ছি আপনাকে কটেজে। কটেজটির সামনে খোলা লন, একপাশে একটা ছোট্ট বাড়ি। দেখে মনে হলো সেটা ওই কটেজের কেয়ারটেকার ও তার পরিবার সদস্যদের জন্য। কটেজটা ছোট হলেও ৩-৪ জনের থাকার পক্ষে যথেষ্ট। কটেজের সামনে একটা সরু এক সিলতে বারান্দা, আর তারপরেই ঘরের দরজা। কটেজের দরজাটা খুলে দিয়ে ছেলেটা ঘরে ঢুকে তিতাসকে ঘরটা ভালোভাবে দেখিয়ে দিল। একটাই ঘর, ঘরের মাঝখানে খাট, একপাশে স্টাডি টেবিল, ছোট্ট একটা আলমারি। এছাড়া ঘর প্রায় ফাঁকাই বলা যায়। কম আসবাবপত্র থাকায় ঘরটা দেখতে বেশ সুন্দর লাগছে। ঘরের একপাশে বাথরুম। এসবের মধ্যেই এক মাঝবয়সী ভদ্রলোক ঘরে এসে প্রবেশ করলেন। মাথায় কাঁচা পাকা চুল, মুখে অমায়িক হাসি। বললেন, ওয়েলকাম ম্যাডাম, আমাদের কটেজ কেমন লাগছে? ভারী সুন্দর জায়গাটা। আর এই ছেলেটি তো বেশ কাজের, আসার সঙ্গে সঙ্গে একেবারে আমার লাগেজ টেনে নিয়ে চলে এলো এখানে। লোকটা ফের অমায়িক হাসলেন। ম্যাডাম, ও আমার ছেলে বিষ্ণু। এখানে ট্যুরিস্ট এলে ওই সবচেয়ে বেশি খুশি হয়। আমরা তো নিজের কাজেই ব্যস্ত থাকি, ওর কোনো সঙ্গী নেই, একা একাই খেলে বেড়ায়। তবু ট্যুরিস্টরা এলে একটু কথা বলার লোক পায়। আর ট্যুরিস্টের দলের মধ্যে ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই। বিষ্ণু মাথা নিচু করে লাজুক হাসল। ম্যাডাম, আপনি একটু বিশ্রাম নিয়ে নিন, আমি কিছুক্ষণের মধ্যেই দুপুরের খাবারের আয়োজন করছি। আমার স্ত্রী আপনার জন্যই রান্না বান্না করছে। বলেই উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। তিতাস এবার বিষ্ণুকে প্রশ্ন করল, আচ্ছা বিষ্ণু, তুমি তো শহরের ওদিকে খেলতে যেতে পারো, ওখানে তো অনেক বাচ্চা আছে। মা যেতে দেয় না। একবার ওদিকে গিয়ে ওদের সাথে এত বড় ঝগড়া হয়ে গেছিল যে আর তারপর থেকে ওদিকে আর যাই না। তা কি করো সারাদিন একা একা? ওই তো একা একা বসে বসে পড়াশোনা করি। এই কখনো মাঝে মাঝে সামনের লনটাই খেলি। আর ওই সামনের দিকে একটা গাছ আছে না, তো ওইটার যে নিচু ডালটা আছে ওটার ওখানে আমি বসে থাকি। ম্যাডাম, আপনি এখন হাত মুখ ধুয়ে নিন তাড়াতাড়ি, মার এতক্ষণে নিশ্চয়ই রান্না হয়ে গেছে। সে না হয় যাচ্ছি, তবে তুমি আমাকে ম্যাডাম বলবে না। তোমার বয়সী আমার একটা ভাই আছে, তুমি আমায় দিদি বলবে। আর ওসব আপনিও বলতে হবে না, তুমি বলবে, কেমন? বিষ্ণু মাথা নিচু করে বলল, আচ্ছা। হাত মুখ ধুয়ে তিতাস কটেজের বাইরে বেরিয়ে এলো। কটেজের সামনে ওই এক চিলতে বারান্দাতেই একটা টেবিল আর 2-3টে চেয়ার রাখা আছে। টেবিলের ওপর খাবার সাজিয়ে দিচ্ছেন একজন মধ্যবয়সী মহিলা। বুঝতে একেবারেই অসুবিধা হলো না যে উনি বিষ্ণুর মা। মহিলার হাতের রান্না সত্যি অসাধারণ। দুপুরে খাওয়া দাওয়া সেরে যখন উঠল তখন আলো কমে এসেছে। পৌঁছাতে দেরি হয়েছিল, কাজেই দুপুরের খাওয়াটা বলতে গেলে বিকেলের পরেই করতে হয়েছিল তিতাসকে। খেতে খেতেই তিতাস দেখল বিষ্ণু কিছুক্ষণ লনের মধ্যে ঘোরাঘুরি করে একটা বল হাতে সামনের ঝাঁকড়া গাছটার একটা নিচু ডালে উঠে বসল। বেচারা ছেলেটা সত্যি বড্ড একা থাকে। খেয়ে উঠতেই বিষ্ণু ফের ছুটে এলো তিতাসের কাছে। ম্যাডাম, আপনি কি আশেপাশে একটু ঘুরতে বেরোবেন? আবার ম্যাডাম? ও হ্যাঁ, ভুলে গেছিলাম। দিদি, তো দিদি আজকে আশেপাশে ঘুরতে বেরোবে?
আচ্ছা, আজকে তো সন্ধে হয়ে গেছে, আমি বরং কালকে বেরোবো। কিন্তু তুমি হঠাৎ জিজ্ঞেস করছো এ কথা? বিষ্ণু এক গাল হেসে বলল, তুমি যদি ঘুরতে বেরো আমাকে জানিও, আমি তোমাকে নিয়ে যাব। আমার চেয়ে ভালো গাইড এখানে আর কেউ নেই। সামনের জঙ্গলের সব কটা রাস্তা আমার চেনা। জঙ্গলে বেশ পশু পাখিও আছে, আর একটুখানি এগিয়ে গেলেই সামনে সমুদ্রও আছে। কালকে আমি তোমাকে সব জায়গা ঘুরে দেখাবো। বাহ, বেশ ভালো তো, তাহলে বরং কাল সকালেই বেরোবো। সন্ধ্যের দিকে তিতাস তখন বাইরের বারান্দায় বসেছিল। গরমকালে এরকম খোলামেলা জায়গায় বসে থাকতে সত্যিই ভালো লাগে। চুপচাপ বসেছিল তিতাস। এমন সময় কেয়ারটেকারের স্ত্রী আর বিষ্ণু এসে উপস্থিত হলো সেখানে। ওনার হাতে একটা বড় টিফিন ক্যারিয়ার। সেটা তিতাসের হাতে দিয়ে বললেন, এই নিন ম্যাডাম, রাতের খাবারটা প্যাক করে দিলাম। আসলে আমরা তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই, আপনি আপনার সময় মতো খেয়ে নেবেন। তবে তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো, খাবারগুলো না হলে ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা কথা বলার ছিল। মানে ধরুন রাত্রিবেলা যদি আমার কোনো দরকার হয়, বা ধরুন কোনো যদি অসুবিধা হয়, তাহলে আমি কি আপনাদের ডাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঘরে গিয়ে দেখবেন আপনার ঘরের একপাশে একটা ছোট কলিং বেল আছে। কোনো রকম অসুবিধা হলে ওটা টিপে দেবেন। আমাদের ঘর তো পাশেই, এখান থেকে কানেকশন করানো আছে। কলিং বেল টিপলে আমাদের ঘরে শব্দ হবে, সঙ্গে সঙ্গে চলে আসবো। এমনি আপনার চিন্তার কিছু নেই। আপনি চাইলে রাত্রে জানলা খোলা রাখতে পারেন, জানলায় নেটের ব্যবস্থা করা আছে। কাজেই সাপ খোপ পোকামাকড় ঢোকার ভয় নেই। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ওরা চলে যাওয়ার পরে তিতাস নিজের ঘরে এসে দরজাটা ভালো করে আটকে দিল। রাতের খাওয়া দাওয়া সেরে নিয়ে বিছানায় এসে যখন বসলো, তখন রাত 10টা বাজে। সামনের জানালাটা খুলে দিয়েছে। জানলায় যখন নেট দেওয়াই আছে, তাহলে সমস্যার তো আর কিছু নেই। বিছানায় বসে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে তিতাস নিজের মনে মনেই বলল, না, আজকে এত জার্নির পর আর এনার্জি নেই। কাল থেকেই বরং লেখাটা শুরু করব। এবারে একটা দারুণ ভূতের গল্প ভাবতেই হবে। যেভাবেই হোক এই গল্পটাকে দারুণভাবে পাবলিকের সামনে তুলে ধরতেই হবে। এসব ভাবতে ভাবতে ঘরের লাইটটা অফ করে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল তিতাস। বেশ সুন্দর পরিপাটি করে সাজানো বিছানা, একপাশে রাখা সুন্দর বালিশ, কোলবালিশ। নরম কোলবালিশটিকে জাপটে ধরে শুতেই ঘুম যেন ওর চোখ জুড়িয়ে এলো। তখন কত রাত জানা নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কিন্তু অলস্যের চোটে চোখ খুলতে পারছে না ও। বাইরে জানলা দিয়ে আবছা চাঁদের আলো ঘরে এসে পড়েছে। তাই আর ঘরের নাইট ল্যাম্পটা জ্বালানোর প্রয়োজন হয়নি। চোখটা একটু ফাঁক করে জানলার দিকে একবার তাকালেই তিতাস দেখল পর্দাটা অল্প দুলছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতেই আবার ঘুমে ওর চোখ বন্ধ হয়ে গেল। আবার কিছুক্ষণ পর ফের তিতাসের ঘুমটা ভাঙল। চোখ বন্ধ করে অনুভব করতে পারল কেমন যেন শীত শীত করছে। এই গরমকালে ওর শীত করছে, এ কেমন করে হয়? ঘুমানোর চেষ্টা করলেও ওই শীত শীত অনুভূতিটার জন্যেই ঠিক যেন ঘুমাতে পারছে না তিতাস। চোখ মুখের ওপর দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়ার স্রোত বয়ে যাচ্ছে। কি হচ্ছে এটা? একটু বিরক্তির সাথেই চোখ খুলে তাকালো তিতাস। আর ঠিক তখনই এমন একটা অদ্ভুত জিনিস ও দেখল, যা দেখে চোখের সমস্ত ঘুম এক মুহূর্তে উড়ে গেল। এটা ওর মুখের সামনে অন্ধকারে স্পষ্ট বোঝা না গেলেও এটুকু বোঝাই যাচ্ছে যে ওটা একটা মানুষের মুখ। সে যেন ঝুঁকে পড়ে দেখছে তিতাসকে।
ছায়ামূর্তির মুখের মধ্যে শুধুমাত্র স্পষ্ট দেখা যাচ্ছে যেটা, তা তার চোখ দুটো। বড় বড় গোল্লা গোল্লা দুটো জলজলে চোখ। অপলক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তিতাসের দিকে তাকিয়ে আছে সে। মুহূর্তের ভয়ে চোখ বন্ধ করে ফেলল তিতাস। মনে মনে ভাবল, এটা কি দেখলাম? এটা কি স্বপ্ন নাকি চোর ঢুকেছে ঘরে? এই মরেছে, কি করি এবার? আচ্ছা, এক কাজ করি, আরেকবার চোখ খুলেই দেখি। যদি এখনো সে দাঁড়িয়ে থাকে তাহলে এবার কোলবালিশটা মুখে ছুঁড়ে মারব। আমার ঘরে চুরি করা, দেখাচ্ছি মজা। ফের পিটপিট করে চোখটা খুলল তিতাস। কই, কেউ তো নেই। দ্রুত খাট থেকে নেমে ঘরের লাইটটা জ্বালিয়ে ভালোভাবে ঘরের চারপাশটা দেখে নিল একবার। পুরো ঘর ফাঁকা। তাও খাট থেকে নিজের লম্বা টর্চটা হাতে নিয়ে একবার এগিয়ে দেখলো সামনের দিকে। স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট থাকলেও বাইরে কোথাও বেরোতে গেলে ওই টর্চটাই সবসময় সঙ্গে রাখে, কারণ প্রয়োজনে টর্চটা আত্মরক্ষার অস্ত্র হিসাবেও ব্যবহৃত হতে পারে। কিন্তু আশ্চর্য, কোথায় গেল লোকটা? কোথাও লুকিয়ে আছে নির্ঘাত। কিন্তু লোকটা ঘরে ঢুকলো কিভাবে? এরপর একে একে বাথরুম, আলমারির ফাঁক, খাটের তলা সব ভালো করে দেখে নিল তিতাস। না, কেউ কোথাও নেই। তাহলে এটা কি দুঃস্বপ্ন দেখল? বেশ কিছুক্ষণ এভাবে খোঁজাখুঁজি করার পর ফের ও নিজের মনেই বলল, কেয়ারটেকারকে একবার ডাকবো? না থাক, বেকার নিজেকে ভীতু প্রমাণ করেই বা কি লাভ। উফ, এই ভূতের গল্প লিখে লিখে না আমার মাথায় যে সারাক্ষণ কি চিন্তা ভাবনা ঘোরে ভগবান জানে। ধুর, এই উদ্ভট দুঃস্বপ্নের চক্করে পুরো সুন্দর ঘুমটা চটকে গেল। ফের এসে বিছানায় শুয়ে পড়ল তিতাস। এবার জানলাটা বন্ধ করে দিয়ে শুল, আর ঘরের সমস্ত লাইটও জ্বালিয়ে রাখল। পরের দিন সকালে ঘুম ভাঙল তিতাসের। হয়তো নতুন জায়গা বলেই সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। ফ্রেশ হয়ে যখন বাইরে বেরোলো তখন কেয়ারটেকারের স্ত্রী কটেজের সামনে এসে উপস্থিত হয়েছেন। টেবিলের ওপর উনি ব্রেকফাস্টগুলো সাজিয়ে দিচ্ছেন। তিতাসকে দেখে মহিলা হাসি মুখে বললেন, গুড মর্নিং ম্যাডাম। কাল রাতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? না, মানে এমনি কোনো অসুবিধা হয়নি, তবে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি অদ্ভুত ঘটনা ম্যাডাম? কাল রাতে আমার ঘরে চোর ঢুকেছিল। সে কি, আপনি দরজা ঠিকমতো লক করেননি? দরজা তো লক করাই ছিল, সর্বত্র চেক করেছি আমি, কোথাও তাকে খুঁজে পাইনি। কিন্তু আমি ঘুম চোখে কিছু তো একটা দেখেছিলাম। জানি না, হয়তো ওটা আমার দুঃস্বপ্নও হতে পারে। অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম না, এখন আপনি জিজ্ঞেস করলেন তাই আর কি বলেই দিলাম আপনাকে। কিছু মনে করবেন না, তবে এটা আপনার মনের ভুল হতে পারে ম্যাডাম, কারণ এখানে এত ট্যুরিস্ট আসে, এরকম ঘটনা তো আগে কখনো শুনিনি। আর সবচেয়ে বড় কথা, এখানে চোর ডাকাতের উপদ্রব খুব একটা নেই। তবু আজকে যদি ফের এরকম কোনো সমস্যা হয় তবে আপনি অবশ্যই আমাদের বেল বাজিয়ে ডাকবেন। তখন বেশ বেলা হয়ে গেছে। স্নান সেরে উঠে তিতাসের হঠাৎ মনে হলো আশেপাশে একটু ঘুরে আসা যাক। কটেজ থেকে বেরিয়ে এসে কেয়ারটেকারের বাড়িতে এসে ঢুকলো তিতাস। বারান্দায় বিষ্ণু একটা ব্যাট আর বল নিয়ে খেলছিল। তিতাসকে দেখেই ও বলল, আরে দিদি, তুমি এখন ঘুরতে যাবে? হ্যাঁ, সেজন্যই তো এসেছি। তুমি নিয়ে যাবে তো আমায়? হ্যাঁ দিদি, চলো। মা, আমি দিদিকে আশেপাশে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছি। বিষ্ণুর মা রান্নাঘর থেকে সাড়া দিলেন, আচ্ছা যা, ম্যাডামকে সাবধানে নিয়ে যাবি। আর খুব বেশি দেরি করিস না, আমি দুপুরের খাবারের আয়োজন করছি। কটেজ থেকে কিছুটা হেঁটে যাওয়ার পর শুরু হয়েছে জঙ্গল। জঙ্গল কোথাও একটু হালকা, কোথাও আবার বেশ ঘন।
বিষ্ণু হাতে একটা ক্রিকেট ব্যাট নিয়ে জঙ্গলের আগাছা সরাতে সরাতে এগোচ্ছে, আর তিতাস ওকে অনুসরণ করে হাঁটছে। জঙ্গলের কিছু জায়গায় পরিষ্কার রাস্তা আছে, বোঝা যায় সেখানে লোক মাঝে মধ্যেই যাতায়াত করে। আবার কিছু জায়গা রাস্তার ওপর উঠে এসেছে আগাছার জঙ্গল। জঙ্গলের একটু গভীরে ঢোকার পরই চারিদিক থেকে শুনতে পেল নানা রকমের নাম না জানা পাখির কিচির কিচির শব্দ। তিতাস প্রশ্ন করল, আচ্ছা বিষ্ণু, এই জঙ্গলে কি কি পশু পাখি আছে? বিষ্ণু চোখ বড় বড় করে বলল, ওই জঙ্গলে ভাল্লুক আছে, বাঘ আছে, হাতি আছে। তাই নাকি? এত কিছু আছে এখানে? সত্যি বলছো? বিষ্ণু এবার ফিক করে হেসে ফেলল, বলল, না না এমা, না না দিদি, আমি তো মজা করছিলাম। এখানে ওরকম কোনো ভয়ঙ্কর জানোয়ারই নেই। আচ্ছা এবার তাহলে সত্যি করে বলো, এই জঙ্গলে আর কি কি আছে? ওই তো নানা রকমের পাখি, অনেক বড় বড় গাছ, আর কাঠবিড়ালিও আছে। আর কি? আর একটা জিনিস আছে। কি জিনিস? একটা ম্যাজিক আছে এখানে। মানে কি ম্যাজিক? আছে আছে, আমি জানি। আচ্ছা জানো যখন তাহলে বলো আমায়, ম্যাজিকটা কি? সেইটা আমি এখন বলবো না। আরে তুমি তো সবে এলে, তুমি তো এখন থাকবে অনেক দিন, তার মাঝখানে আমি একদিন বলে দেব। এখন চলো তাড়াতাড়ি, মা এখন দুপুরে রান্না করে বসে আছে, বেশি দেরি হলে আমায় বকবে। খাওয়ার পরে তোমাকে আরেকটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? একটা খুব সুন্দর টিলা আছে এখানে, ওখান থেকে খুব ভালো সানসেট পয়েন্ট দেখা যায়, দেখাবো তোমাকে। বিষ্ণু আর তিতাস যখন কটেজের সামনে এসে পৌঁছালো ততক্ষণে দুপুরের খাবার আয়োজন হয়ে গেছে। তাড়াতাড়ি করে খেয়ে নিল দুজনে। তারপর একটু জিরিয়ে নিয়ে রোদের তাপটা একটু কমতেই বিষ্ণুর সাথে ফের রওনা দিল তিতাস। জঙ্গলের মধ্যে থেকে বেশ কিছুটা হাঁটার পর একটা উঁচু টিলার উপর এসে দাঁড়ালো ওরা। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কোথা থেকে যেন সময় পেরিয়ে গেল সত্যিই বোঝা গেল না। দুপুর ক্রমশ মলিন হয়ে আসছে, সূর্য এখন দিগন্তের কাছাকাছি। অনেক দূরে সমুদ্রের জল চিকচিক করতে দেখা যাচ্ছে। জায়গাটা ভারী সুন্দর, পাহাড়, জঙ্গল, সমুদ্র সব মিলিয়েই সূর্যাস্তটা দেখতে সত্যিই অপূর্ব লাগছিল। তিতাস নিজের ফোনে বেশ কয়েকটা ছবিও তুলল। সত্যি বিষ্ণুকে খুব সুন্দর একটা দৃশ্য দেখালো। ওখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দুজনে গল্পগুজব করে তারপর ফের বাড়ির পথে রওনা দিল। জঙ্গলের ভেতর ঢুকতেই হঠাৎ করে যেন অন্ধকার নেমে এলো চারপাশে। এত তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল? হ্যাঁ দিদি, জঙ্গলে তাড়াতাড়ি অন্ধকার নামে। তুমি চিন্তা করো না, আমার এই রাস্তা পুরো মুখস্থ। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে কটেজের সামনে পৌঁছে দেবো। হন হন করে হাঁটতে লাগলো দুজনে। কিছুক্ষণের মধ্যেই কটেজের সামনে এসে উপস্থিত হলো ওরা। দিদি তুমি এখন গিয়ে একটু বিশ্রাম নাও, কালকে তোমাকে সমুদ্রের ওই দিকটা ঘুরে দেখাবো। আসলে ওটা এখান থেকে অনেকটা হাঁটা পথ, গল্প করতে করতে চলে যাবো কালকে, কোনো অসুবিধা হবে না। তুমি কাল আসছো তো? হ্যাঁ নিশ্চয়ই, তুমিও গিয়ে এখন বিশ্রাম নাও। বিষ্ণু ছেলেটার বয়স ছোট হলেও একজন দক্ষ গাইড বটে। ঘন জঙ্গলের রাস্তার মধ্য দিয়ে কি সহজে তিতাসকে নিয়ে যাতায়াত করলো। কটেজের বারান্দায় উঠে দরজা খুলতে খুলতে একবার কেয়ারটেকারের বাড়ির দিকে তাকালো তিতাস। আর ঠিক তখনই অদ্ভুত একটা জিনিস দেখল। পাশে কেয়ারটেকারের বাড়ি, বারান্দার সামনে বিষ্ণু দাঁড়িয়ে। ওপারের জঙ্গলে ততক্ষণে ঘন অন্ধকার ঢেকে গেছে। সেই জঙ্গলের দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে বিষ্ণু। তারপরও নিচের ডান হাতটা ওপরের দিকে তুলে একটু নাড়ল। আমাদের পরিচিত কাউকে আমরা ঠিক যেভাবে বিদায় জানাই, অনেকটা সেরকম ভঙ্গিতেই হাত নাড়ল বিষ্ণু।
অথচ জঙ্গলের দিকে ভালোভাবে তাকিয়ে থেকেও এই গভীর অন্ধকারের মধ্যে কাউকেই দেখতে পেল না তিতাস। বিষ্ণু কিছুক্ষণ ফের জঙ্গলের দিকে তাকিয়ে থেকে নির্বিকারভাবে ঘরে ঢুকে গেল। তিতাস সে এতক্ষণে ওকে লক্ষ্য করছিল সেটাও বুঝতেও পারেনি। তিতাস কয়েক সেকেন্ড চুপ করে জঙ্গলের দিকে তাকিয়ে থেকে তারপর নিচের ঘরে চলে এলো। বিষ্ণুর এই আচরণটা বেশ অদ্ভুত লাগলেও ব্যাপারটা নিয়ে খুব একটা মাথা ঘামালো না তিতাস। হয়তো ওই ভুল ভেবেছে, বিষ্ণু হয়তো অন্য কোনো কারণে হাত নাড়ছিল। এসব ভেবে আর সময় নষ্ট না করে নিজের লেখা নিয়ে ভাবতে বসল। বেশ কিছুক্ষণ বসে থেকে একটা গল্পও ভেবে ফেলল। দারুণ ভয়ের গল্প হবে। যদি এটাকে গুছিয়ে লেখা যায় তবে এইটুকু নিশ্চিত যে এই গল্প পড়তে গিয়ে পাবলিকের গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাতের খাবার দাবার শেষ হলেই লিখতে বসে যেতে হবে ওকে। যত তাড়াতাড়ি সম্ভব লেখাটা শেষ করতে হবে। এসব লেখা বেশি দিন ফেলে রাখলেই প্লটগুলোর চমক কেমন যেন ফিকে হয়ে যায়। রাতে কেয়ারটেকার এসে খাবার দিয়ে যাওয়ার পরেই খাওয়া দাওয়া সেরে ফেলল তিতাস। তারপর দরজাটা ভালোভাবে বন্ধ করে পুরো ঘরটা ভালোভাবে আরেকবার চেক করে নিল। তারপরে স্টাডি টেবিলটায় বসে সামনের জানলাটা খুলে দিয়ে লেখা শুরু করলো। এক মনে লিখছে। এরকমই একটা নিরিবিলি পাহাড়ি অঞ্চলকে ঘিরে তৈরি করছে প্লট। একটা ফ্যামিলি বেড়াতে এসে একটা পুরনো হোটেলে উঠেছে। প্রথম দিন সব ঠিকঠাক থাকলেও পরের দিন থেকে শুরু হয় তাদের সঙ্গে নানা রকম ভৌতিক উপদ্রব। কখনো এক বিভৎস মহিলা চিৎকার করে ছুটে বেড়াচ্ছে ঘরের মধ্যে, কখনো আবার একটা বাচ্চা মেয়ে বল নিয়ে খেলে বেড়াচ্ছে ঘরের চারদিকে। অথচ এটা কিভাবে ঘরের মধ্যে আসছে আর কিভাবেই বা বেরিয়ে যাচ্ছে কিছুতেই তারা বুঝতে পারছে না। এই ভূতগুলির চেহারা অত্যন্ত বিভৎস। ক্ষতবিক্ষত মুখ, যা দেখে যে কেউ শিউরে উঠতে পারে। সে কি ভয়ঙ্কর ভূতের উৎপাত। জিনিসপত্র ভেঙে দিচ্ছে, ওদের মারার চেষ্টা করছে, তাড়া করে বেড়াচ্ছে। লিখতে লিখতে মাঝে মাঝেই নিজেকে যেন নিজেই প্রশংসা করছিল তিতাস। ওহ, কি দারুণ লেখিকা হয়ে উঠছে ও। ভাগ্যিস এখানে বেড়াতে এসেছিল, না হলে বাড়ির ওই ক্যাচর ম্যাচরের মধ্যে এসব দারুণ গল্প বেরোতোই না ওর মাথা থেকে। কি দারুণ, কি দারুণ। গল্পটিতে এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সাসপেন্স সিন চলছে। হোটেলের ফাঁকা করিডোরের মধ্য দিয়ে প্রধান চরিত্র অর্থাৎ ছেলেটি হেঁটে চলেছে সামনের দিকে। আচমকা একটা হাসির শব্দ। সিলিংয়ের দিকে তাকিয়ে দেখল সিলিং থেকে ঝুলছে এক বিভৎস মহিলা। সেই মহিলার বিভৎস হেসে ঝাঁপিয়ে পড়ল ওর ওপর। আর ঠিক তখনই যা, ঠিক এরকম একটা মোক্ষম সময়ে এসে ঘরের লাইটটা দপ করে নিভে গেল। তিতাস বিরক্তির স্বরে বলে উঠল, উফ, এই লোডশেডিং হওয়ার আর সময় পায় না। এরকম একটা দারুণ সাসপেন্স সিন লিখছি আর ঠিক তখনই কারেন্টটাকে যেতে হবে। বিরক্তিকর। সিলিং থেকে ভূতটা লাফানোর পর কী হবে সেটাও ভেবে ফেললাম, আর ঠিক এরকম সময় গন্ডগোলটা হতে হলো। ধুর ধুর। আচ্ছা, কেয়ারটেকার সকালবেলা তো মোমবাতি আর দেশলাই দিয়ে গেছিল, কোথায় যেন রাখা ছিল। হ্যাঁ, ওই পাশের ছোট টেবিলটার উপর বোধহয়। এখন মোমবাতি জ্বালিয়ে আবার ব্যাগ হাতড়ে ইমার্জেন্সি লাইট বার করতে হবে। ঝামেলা। এসব অনেক কথা বিড়বিড় করতে করতে টেবিল থেকে উঠল তিতাস। বাইরে থেকে আবছা চাঁদের আলো এসে স্টাডি টেবিলটুকু আলোকিত করেছে। বাকি ঘরটা নিকষ অন্ধকার। আন্দাজে হাতড়াতে হাতড়াতে খাটের পাশে টেবিলটার দিকে এগিয়ে এলো তিতাস। সকালবেলা ওই টেবিলটাতেই কেয়ারটেকার একটা বড় মোমবাতি আর দেশলাই বাক্স রেখে গেছিল। অন্ধকারে টেবিলের ওপর হাত রেখে খুঁজতে লাগলো সেগুলো, কিন্তু কোথায় গেল মোমবাতিটা, খুঁজেই পাচ্ছে না। অন্ধকারের মধ্যে বিরক্তির সাথে টেবিলের ওপর হাত ঘষাতে শুরু করলো তিতাস। মোমবাতি থাকলে সেটা নিশ্চয়ই হাতে এসে লাগবে। হঠাৎ ওর হাতটা গিয়ে পড়ল একটা ঠান্ডা জিনিসের ওপর। মনে হচ্ছে একটা বরফের টুকরো রাখা টেবিলের ওপর।
এত ঠান্ডা কি এটা? কয়েক পা পিছিয়ে এলো তিতাস। তারপর অবশেষে হাতড়াতে হাতড়াতে নিজের ব্যাগটা খুঁজে পেল। ব্যাগ হাতড়ে এমার্জেন্সি লাইটটা বার করে জ্বালালো তিতাস। টেবিলের ওপর ধরে দেখল, কই না তো। টেবিলের এক পাশে তো শুধুমাত্র মোমবাতি আর দেশলাই বাক্সটা রাখা রয়েছে, আর এমন কিছু তো রাখা নেই যেটা ওরকম ঠান্ডা হতে পারে। তাহলে তিতাসের হাতে ওটা কি লেগেছিল তখন? কি হলো ব্যাপারটা? ঠিক বুঝতে পারল না ও। কিছুক্ষণ কিছু একটা ভেবে এমার্জেন্সি লাইটটা নিয়ে গিয়ে স্টাডি টেবিলের ওপর রেখে ফের লিখতে বসলো তিতাস। আবার এক মনে লেখা শুরু করেছে ও। গল্পের মধ্যে ভূতের উপদ্রব আরও চরমে পৌঁছেছে। গল্পের প্রধান চরিত্র আপ্রাণ চেষ্টা করছে নিজেদের ওই মারাত্মক ভূতের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য। তারপর এক নামী ওঝাকে ডেকে আনা হলো। ওঝা আর ভূতের মধ্যে মারাত্মক যুদ্ধ শুরু হয়েছে। সেই ভূতের শক্তির কাছে ওঝা প্রায় হার মানতে বসেছে। কি বিভৎস, কি নৃশংস সেই ভূত! মনে হচ্ছে সেই ওঝাকেও বোধহয় এক্ষুনি মেরে ফেলবে। গল্পের প্রধান চরিত্ররা ভয়ে একপাশে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তাদের এই আত্মার হাত দিয়ে এখন কে বাঁচাবে? এসব লিখতে লিখতে তিতাসের কেমন যেন গা ছমছম করছিল। হঠাৎ ওর ঠিক পিছন থেকে কে যেন বলে উঠল, সব ভূত মোটেও এত খারাপ হয় না। চমকে পিছনে ঘুরে তাকালো তিতাস। ফাঁকা ঘর, কারেন্টও আসেনি এখনো। এমার্জেন্সি ল্যাম্পের আলোয় ঘরটা আলো আধারি হয়ে রয়েছে, কিন্তু কই কোথাও তো কাউকে দেখা যাচ্ছে না। কে কথা বলল পিছনে? নিজেকে সান্ত্বনা দিয়ে তিতাস বলল, এই ভূতের গল্প লিখে লিখে না মাথাটা পুরো গেছে। সারাক্ষণ কী সব আবল তাবল ভাবতে থাকি। ধুর, মনের ভুল এসব। এই ঘরে আমি ছাড়া কেউ নেই তো কে আবার কথা বলবে? ধুস, আমি বরং তাড়াতাড়ি আমার লেখাটা শেষ করি। ও ফেস সিনটা যা দারুণ হচ্ছে। ফের টেবিলের দিকে ঘুরে বসে লেখা শুরু করলো তিতাস। সবে কিছুটা লিখেছে, আবার পিছন থেকে কে যেন বলে উঠল, আচ্ছা তুমি ভূত দেখেছো? সত্যিকারের ভূত? এবার আর পিছনে ঘুরে তাকালো না তিতাস। ওর হাতটা ভয়ে কাঁপছে। ও সত্যিই জানে না পিছনে ঘুরলেই কি হতে চলেছে। থাক, দরকার নেই। যাই হয়ে যাক, পিছনে ঘুরে তাকাবে না ও, যতক্ষণ না পর্যন্ত কারেন্ট আসে। এভাবেই বসে থাকতে হবে ওকে। মনে হয় কারেন্ট চলে আসবে এক্ষুনি। এই রাত্রিবেলা কারেন্ট যাবারই বা কি হলো? এসব ভাবতে ভাবতে মাথাটা একটু নিচু করে চুপ করে বসে রইল তিতাস। আচমকা ফের সেই অচেনা কণ্ঠস্বর বলে উঠল, এই যে ও ম্যাডাম, তোমাকেই বলছি, বলো না ভূত দেখেছো কখনো? এই দেখো, উত্তর দেয় না। সেরেছে, অজ্ঞান হয়ে গেল নাকি ম্যাডাম? আরে ও ম্যাডাম! তিতাস ভয়ে কাঠ হয়ে বসে রয়েছে। কি করবে কিছুই বুঝতে পারছে না। সকালবেলা কেয়ারটেকারের স্ত্রী বলেছিল কোনো অসুবিধা হলে ওই বেল বাজিয়ে ওদের ডাকতে, কিন্তু বেলটা বাজাতে হলেও টেবিল থেকে উঠে ঘরের ওই দিকে যেতে হবে। আর তার আগেই যদি পিছনে দাঁড়িয়ে থাকা আগন্তুক ওর উপর আক্রমণ করে? অবশ্য এভাবে বসে থাকলেও কতক্ষণ নিরাপদ থাকতে পারবে সেটাও জানে না তিতাস। এমন সময় ওর মনে হলো কেউ যেন ওর বাঁ হাতের কনুইয়ের কাছে আঙুল দিয়ে খোঁচা মারছে। কনকনে ঠান্ডা একটা স্পর্শ। আচমকা লাফিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালো তিতাস। হুড়মুড় করে উঠতে গিয়ে চেয়ারটা একপাশে পড়ে গেল। পিছনে দেখতেই দ্বিগুণ ভয়ের চোটে টেবিলে প্রায় সিটিয়ে গেল তিতাস। ওর সামনে দাঁড়িয়ে
একটা অল্প বয়সী ছেলে। আপাত দৃষ্টিতে দেখে ছেলেটিকে তিতাসের সমবয়সী বলেই মনে হয়। রোগা ছিপছিপে গরম, পরনে একটা সাধারণ শার্ট আর প্যান্ট। আর ছেলেটার মুখের দিকে তাকালে প্রথমেই নজরে পড়ে তার চোখ দুটো। বড় বড় উজ্জ্বল চোখে প্রায় অপলক দৃষ্টিতেই তাকিয়ে ছেলেটি। আচ্ছা, কাল রাতের সেই আগন্তুকের চোখের দৃষ্টি দুটো তো এরকম বড় বড়ই ছিল না? তাহলে কি এই ছেলেটাই কাল রাতে ওরম অদ্ভুতভাবে দেখছিল তিতাসকে? তিতাস কাঁপা কাঁপা গলায় বলল, এই কে তুমি? ঘরে ঢুকলে কি করে? ছেলেটা নির্বিকারে দরজার দিকে আঙুল দেখিয়ে উত্তর দিল, এই তো, এই দরজা দিয়ে। দরজা দিয়ে ঢুকলে? তার মানে? তার আগে তুমি এটা বলো যে তুমি এসব কি লিখছো? ভূত মোটেও এত খারাপ হয় না। ভূতের কি আর কোনো কাজ বাজ নেই নাকি? হ্যাঁ, ঘুরছে ফিরছে আর মানুষদের ধরে ধরে মেরে দিচ্ছে। মানুষ কি ভূতের শত্রু নাকি? তিতাস এবার কয়েক সেকেন্ড থমকে বিস্মিত স্বরে বলল, তোমার সাহস তো কম নয়। তুমি চুরি করতে এসেছো? এইবার বুঝতে পেরেছি। কালকে রাত্রিবেলাও তো এসেছিলে, তখন বোধহয় কিছু চুরি করতে পারোনি, তাই আজকে ফের এসেছো। বলো বলো, কোথা দিয়ে ঢুকলে? বাথরুমে জানলার কাজটা খুলে, তাই তো? এমা, না না, আমি চোর নই। আমার কথাটা তো শোনো। চুপ একদম। তিতাসের এই জোর ধমকে থতমত খেয়ে গেল ছেলেটা। একদম এইসব মিথ্যে কথা বলে আমাকে ভোলাবার চেষ্টা করবে না, বুঝেছো? চুরি করতে ঢুকে ধরা পড়ে গেছে বলে এখন ভালো সাজা হচ্ছে? বেটা চোর, আবার আমার লেখার সমালোচনা করা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে কেয়ারটেকার তো আচ্ছা মিথ্যেবাদী লোক। আমাকে বললো এখানে নাকি চোরের উৎপাত হয় না। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে মজা। ও কেয়ারটেকার মশাই, আপনাদের কটেজে চোর। ছেলেটা এবার ভয়ার্ত মুখে ওর দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, আরে আরে, ওরকম চেঁচামেচি করো না। চুপ চুপ, একটু শান্ত হয়ে শোনো কথাটা। সত্যি বলছি, আমি চোর নই। তুমি তো ঘরের সব দরজা জানলা বন্ধ করে রেখেছো, তাহলে আমি ভিতরে ঢুকবো কি করে? ছেলেটার এই কথায় তিতাস একটু থমকাল। হ্যাঁ, এটা তো ঠিক। দরজা বন্ধ, জানলা থেকে ঢোকারও উপায় নেই। এই তুমি ভেতরে এলে কি করে? আরে আমিও এতক্ষণ ধরে এটাই বলতে চাইছি, শোনো তাহলে। ছেলেটা কথা শুরু করতেই তিতাস আচমকা উত্তেজিত স্বরে ওকে থামিয়ে দিয়ে বলে উঠল, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এতক্ষণে ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো। তার মানে তুমি আগে থেকেই ঘরের ভেতর ঢুকে বসেছিলে? হ্যাঁ, বিকেলে আমি আর বিষ্ণু যখন জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম, সেই ফাঁকে তুমি ঘরে ঢুকে কোথাও একটা লুকিয়েছিলে। কোথায় লুকিয়েছিলে বলো? খাটের তলায়, তাই তো? এখন যেই না কারেন্ট অফ হয়েছে অমনি বেরিয়ে এসেছো চুরি করার ধান্দায়। দাঁড়াও, এবার তোমায় মজা দেখাবো আমি। কেয়ারটেকার মশাই, ও কেয়ারটেকার মশাই। ছেলেটা এবার একটা জোর ধমক দিল ওকে। আরে ধ্যাত, তখন থেকে একটা কথা বলতে চাইছি, কথাটা শেষই করতে দিচ্ছে না। খালি কেয়ারটেকার কেয়ারটেকার করে চেঁচিয়ে চলেছে। দাঁড়াও, তোমায় এক্ষুনি দেখাচ্ছি আমি কি করে ঘরে ঢুকলাম। বলে হন হন করে সদর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ও, এবার দরজা খুলে পালানোর ধান্দা করছো, তাই তো? শোনো, তোমাকে আমি এত সহজে পালাতে দেব না। ওসব চালাকি একদম আমার সাথে মারতে এসো না, বুঝলে? ছেলেটা ওকে হাতের ইশারায় চুপ করতে বলে মুচকি হেসে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মুহূর্তের মধ্যেই তিতাসের চোখের সামনে হুশ করে দরজা ভেদ করে ঘরের বাইরে বেরিয়ে গেল। মুহূর্তে বুকটা ছ্যাদ করে উঠল তিতাসের। কি হলো এটা? ব্যাপারটা বুঝে ওঠার চেষ্টাই করছিল তিতাস, আর তার আগেই ফের হুশ করে দেওয়াল ভেদ করে ঘরের ভিতর ঢুকে পড়ল ছেলেটা। মুহূর্তে তিতাস এক লাফে খাটের ওপর উঠে পড়ল।
খাটের মাঝখানে গিয়ে পাশ বালিশটাকে জাপতে জড়সড় হয়ে বসে পড়ল। এসব কি হচ্ছে? তুমি? হ্যাঁ আমি। এবার দেখলে তো, এভাবেই ঘরের ভেতরে ঢুকেছিলাম তখন। তিতাস বিস্ফোরিত চোখে ছেলেটার দিকে কয়েক সেকেন্ড তাকিয়েই চোখ বন্ধ করে রাম নাম জপ করতে শুরু করলো। কিছুক্ষণ একটানা রাম নাম জপ করার পর তিতাস একটু থামলো দম নেবার জন্য। আশপাশ একদম চুপচাপ। চোখ বন্ধ করেই আন্দাজ করে নিল যে রাম নামের জেরে ভূত বিদায় নিয়েছে নিশ্চয়ই। না, এই ছেলে কোনো মতেই মানুষ হতে পারে না। কি মিথ্যাবাদী কেয়ারটেকার রে বাবা! বলল এখানে নাকি ভূতের উপদ্রব হয় না। কালকে সকালেই এখান থেকে সরে পড়তে হবে। ভূতের সাথে এই এক ঘরে কোনো মতেই না। ভূত বিদায় নিয়েছে এটা আন্দাজ করেই নিশ্চিতভাবে চোখ খুলতেই ফের ছিটকে গেল খাটের গায়ে। ওর থেকে বড় জোর এক হাত দূরে খাটের ওপরই বেশ আয়েশ করে গালে হাত দিয়ে ওর দিকেই তাকিয়ে বসে রয়েছে সেই ভুতুরে ছেলেটা। আরে কি আশ্চর্য! রাম নাম জপ করার পরেও কেন কিছু হলো না? ছেলেটা এবার কেমন লাজুক মুখ করে জিভ কেটে বলল, এ হে, দেখেছো কাণ্ড? আমি তো ভুলেই গেছিলাম যে রাম নাম শুনলে ভ্যানিশ হতে হয়। আসলে নতুন নতুন ভূত হয়েছি তো, নিয়মকানুনগুলো ঠিক মতো শেখা হয়নি এখনো। সরি, পরের বার দিয়ে এটা খেয়াল রাখবো। তিতাসের হাত পা রীতিমতো ঠক ঠক করে কাঁপছে। ছেলেটা এবার খিলখিল করে হেসে উঠল। ভূতের গল্প লেখে এদিকে ভূতকে দেখে হাত পা কাঁপছে, আর আমি তো তোমার ওই গল্পের ভূতগুলোর মতো অত বিভৎস নই। তাহলে ভয় পাচ্ছ কেন? ভূতকে দেখে কারোর সাহস হয় বলে তো ঠিক জানি না। তুমি কেন এসেছো এখানে? চলে যাও প্লিজ। কেন এসেছো মানে? আরে এটা তো আমারই বাড়ি, মানে ঠিক আমার বাড়ি না। আমি এখানে বেড়াতে এসেছিলাম, কিন্তু তারপর তো এখানেই রয়ে গেলাম। সেসব বাদ দাও। তোমার নাম কি গো? তুমি চলে যাও প্লিজ। চিন্তা করো না, আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব। আমি তোমাকে একদম বিরক্ত করব না। আমি তোমার ব্যাপারে সত্যি কিছু জানতাম না, তাই ভুল করে এখানে চলে এসেছি। বিশ্বাস করো, আমি কালকেই চলে যাব, সত্যি বলছি। ছেলেটা এবার খুব উত্তেজিতভাবে বলল, এই না, চলে যেও না প্লিজ। আমি তোমায় কখন যেতে বললাম? আমি তো শুধু তোমার সাথে আলাপ করতে এসেছিলাম। এসে দেখলাম তুমি বসে একটা ভূতের গল্প লিখছো, তাই পাশে দাঁড়িয়ে পড়ছিলাম। ওমা, তারপর দেখলাম কী সব লিখছো বসে বসে। বিভৎস ক্ষতবিক্ষত হিংস্র ভূত। সে ভূতের আর কোনো কাজ নেই, খালি মানুষকে মারছে। কেন গো, ভূত কি মানুষের শত্রু নাকি? আমি কি তোমায় কিছু করেছি? এই যে এতক্ষণ তুমি আমার সামনে বসে আছো, আমি কি কিছু ক্ষতি করেছি তোমার? সত্যি করে বলো। তিতাস আস্তে আস্তে মাথা নেড়ে বলল, তাহলে আগেই ভয়ে একেবারে দাঁত কপাটি লেগে গেল। এই সাহস নিয়ে আবার এইসব হাবিজাবি লেখা হচ্ছে কেন গো? একটা ভালো ভূতের গল্প লিখতে পারছো না, যে গল্পে ভূত হবে মানুষের বন্ধু? তিতাসের ভয়টা একটু যেন কমলো এতক্ষণে। এরকম অদ্ভুত অভিজ্ঞতা সত্যি এর আগে কখনো হয়নি। ভূতের সাথে বসে গল্প হচ্ছে, এও কি ভাবা যায়? খুব নিচু স্বরে ও উত্তর দিল, ওসব গল্প কেউ পড়বে না। কে বলেছে কেউ পড়বে না? তুমি সুন্দর করে লেখো তো। আসলে এই ভূতের গল্প মানে আগেই সব ভূতকে খারাপ, বিভৎস, বাজে এসব দেখিয়ে দেয়। আমার একদম ভালো লাগে না এসব। আচ্ছা, সব ভূত কি সত্যি বিভৎস হয় বলো? আমি কি বিভৎস? দেখো আমাকে, দেখো ভালো করে। বলে একটু এগিয়ে এসে বসলো তিতাসের দিকে। ওকে চুপ করে থাকতে দেখে ছেলেটা বলল, আরে লজ্জা পেও না, বলো না, আমাকে কি বিভৎস দেখতে? না তো। ছেলেটা এবার একটু লাজুক মুখ করে বলল, আচ্ছা আমাকে কেমন দেখতে বলো দেখি সত্যি করে। তিতাসের এবার একটু যেন হাসি পেয়ে গেল। ভূতের থেকে এত মিষ্টি আচরণ পাবে এটাও আশাও করেনি কখনো। বলল, হ্যাঁ,
তুমি একটুও বিভৎস নাও, বরং তোমাকে তো বেশ ভালোই দেখতে। ছেলেটা এবার মাথা নিচু করে মুচকি মুচকি হাসতে লাগলো। আলো আধারের মধ্যে ওর মুখটা দেখে ভালোই বোঝা যাচ্ছে যে তিতাসের প্রশংসা শুনে সে বেশ লজ্জাই পেয়ে গেছে। আচ্ছা, তোমাকে দেখে তো বেশ এডুকেটেড ভালো ছেলে বলেই মনে হচ্ছে, বয়সেও হয়তো আমারই কাছাকাছি। তা এত অল্প বয়সে ভূত হলে কি করে? এতক্ষণ শুনছিলেন দি শর্টেস্ট অফিসিয়াল প্রেজেন্স, লেখিকা তিয়াশা মুখার্জির গল্প অবলম্বনে ভূত গল্পের প্রথম পর্ব। ভৌতিক গল্পের লেখিকা তিতাস বাড়ির হইচইপূর্ণ পরিবেশ থেকে বেরিয়ে এসে উড়িষ্যার দারিংবাড়িতে একটি কটেজে আশ্রয় নেন গল্প লেখার নিরিবিলি স্থান হিসেবে। ম্যাগাজিন প্রকাশক সংস্থা ওর গল্প ফিরিয়ে দেওয়ার জন্য ভয়ঙ্কর সব প্লট ভাবতে বাধ্য হয়েই তিতাস ঘর ছেড়েছিল। কিন্তু দারিংবাড়িতে প্রথম রাত থেকেই নানারূপ অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে থাকে তিতাস। রাত্রিবেলা গল্প লিখতে বসতেই আচমকাই তিতাস লক্ষ্য করে তার ঘরে আবির্ভূত হয়েছে তাঁরই সমবয়সী একটি আগন্তুক যুবক। খুব শীঘ্রই তিতাস বুঝতে পারে ছেলেটি আর 5টা সাধারণ মানুষের মতো নয়, বরং সে হলো ভূত। কে এই ছেলেটি, কি তার পরিচয়, তার পূর্বজীবনে এমন কি ঘটেছিল যার জন্য তার এমন দশা? এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে শুনতে থাকুন দি শর্টেস্ট অফিসিয়াল নিবেদিত আমাদের এই সপ্তাহের নিবেদন তিয়াশা মুখার্জির গল্প অবলম্বনে ভূত গল্পের অন্তিম তথা দ্বিতীয় পর্ব। ছেলেটার মুখের হাসিটা এবার একটু যেন ফিকে হয়ে গেল। একটা ভুল ডিসিশন নিয়েছিলাম গো। কি ভুল ডিসিশন? সুইসাইড। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। অবশ্য তখন আমার হয়তো আর কোনো উপায়ও ছিল না হাতে। সুইসাইড কেন? কি হয়েছিল? তোমার আর আমাকে ভয় লাগছে না বলো? এই যে কি সুন্দর আমাকে প্রশ্ন করছো, তাই না? তিতাস আলগা হাসলো মুখের দিকে তাকিয়ে। আসলে সত্যি ওর আর ভয় লাগছিল না, জড়তাটা কেমন যেন কেটে গেছিল। বরং ছেলেটার অতীতের ঘটনা জানার জন্য প্রচণ্ডভাবে কৌতূহলী হয়ে উঠেছিল তিতাস। ছেলেটা একটু চুপ করে তারপর বলতে থাকলো, ছোটবেলা থেকে স্কুলে ভালো স্টুডেন্ট হিসাবে সবার প্রশংসা পেয়ে বড় হয়েছি। বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই প্রশংসা করত। পড়াশোনার পাশাপাশি খেলাধুলো, ছবি আঁকা এসবেও ভালো ছিলাম। সব মিলিয়ে সবাই আমাকে খুব ভালো ছেলে বলতো। কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরে সব কেমন যেন বদলে গেল। কিচ্ছু আর আগের মতো রইল না। পরীক্ষার রেজাল্ট তো আমার ভালোই হয়েছিল। এরপর বাড়ির লোক আর পরিচিত মহল থেকে চাপ সৃষ্টি হলো যে আমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে। সাবজেক্টগুলো আমার ভালোই লাগতো, তাই রাজি হয়ে গেলাম। বাবা বলে দিল যে আমাকে ডাক্তার হতে হবে। শুধু তাই নয়, বাবা এমনও বলে দিল যে আমার পরীক্ষার নম্বর যেন পরিচিত মহলের সমস্ত ছেলে মেয়েদের চেয়ে বেশি হয়। ওখানেই শুরু হয়ে গেল কম্পিটিশান। আমায় আর খেলতে যেতে দিত না। পাড়ার একটা ক্লাব ক্রিকেটে প্র্যাকটিস করতাম। 11-এ ওঠার পর সেখানে যাওয়াও বন্ধ করে দিল। সারাদিন পড়াশোনা করে একটু ছবি আঁকতে বসলেও খুব বকাবকি করতো। বলতো কি হবে ওসব ছবি এঁকে। লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে খেলতে গিয়েছিলাম একদিন, পড়াশোনায় ফাঁকি দিয়ে যায়নি তাও। তবুও বাড়ি ঢোকার সঙ্গে সঙ্গে বাড়ির সবাই প্রচণ্ড বকাবকি করতে লাগলো। আর বাবা রেগে গিয়ে আমার হাত থেকে আমার ব্যাটটা ছিনিয়ে নিয়ে সেটাকে ভেঙে টুকরো করে দিল। সেদিন খুব কষ্ট হয়েছিল জানো। ব্যাটটা আমার খুব প্রিয় ছিল। তারপর লুকিয়ে লুকিয়ে পড়ার ফাঁকে ফাঁকে ছবি আঁকতাম। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর এসব করতাম যাতে কেউ জানতে না পারে। কিন্তু সেটাও টিকলো না। একদিন সকালবেলা টিউশন থেকে বাড়ি ফিরে দেখি বাবা আর মা বাড়ির পুরনো কাগজপত্র বিক্রি করছে। এরকম ওরা হামেশাই করে। ঘরের ভেতরে চলেই যাচ্ছি, এমন সময় একটা জিনিস দেখে চোখ আটকে গেল আমার। পুরনো ধুলো ময়লা মাখা খবরের কাগজের মধ্যে আমার আঁকার খাতাগুলো। কতবার বারণ করলাম যে ওগুলো বিক্রি করো না, ওগুলো আমার ভালোবাসার জিনিস। শুনলো না কেউ। তুমি জোর গলায় প্রতিবাদ করতে পারলে না? তুমি তো তখন যথেষ্ট বড় ছিলে।
আমি পারি না গো। বাড়িতে সবাই আমার থেকে অনেক বড়। আমি কখনোই ওদের মুখের ওপর কথা বলতে পারিনি। সেদিন একটু রেগেই গিয়েছিলাম, কিন্তু আমি বারণ করতে যেতে সবার সামনে বাবা সপাটে এক চড় মারলো আমাকে। বললো, পড়াশোনা না করে সারাদিন এইসব করা হচ্ছে, তোকে ডাক্তার হতে বলেছি, আর্টিস্ট হতে না। বিক্রি করে দিল আমার সব আঁকার জিনিস। ব্যাস, আঁকা বন্ধ হয়ে গেল। তা তুমি তো নতুন করে সব কিছু আবার কিনে নিতে পারতে। ছেলেটা মৃদু হেসে বলল, আমার অত সাহস ছিল না গো। তখনকার মতো আঁকা বন্ধ করে দিই। ভেবেছিলাম পড়াশোনাটা একটু সামলে নিয়ে ফের সব শুরু করব। কিন্তু ব্যাড লাক, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হলো না। অনেক কম নাম্বার হলো। ওই নাম্বার দিয়ে ডাক্তারি পড়া যাবে না। বাড়িতে তো বাবা মা রীতিমতো উঠতে বসতে ছিচি করত। পাড়ার প্রতিবেশী নানা মন্তব্য করত, ছেলে বকে গেছে, ও ছেলের আর কিছু হবে না, আরও কত কি। কোনো ক্রমে কলেজটা কমপ্লিট করে চাকরির খোঁজ করা শুরু করলাম। চাকরি না করলে তো বাবার ঘাড়ে বোঝা হয়ে যাব। অনেক খোঁজ করে একটা বেসরকারি চাকরি জয়েন করলাম। ভাবলাম এবার হয়তো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাইনেও নেহাত খারাপ ছিল না, ঠিকঠাকই চলছিল সব। কিন্তু আমার ঠিক ভালো লাগতো না এগুলো। চারিদিকে এত কম্পিটিশন, এত রেষারেষি, হিংসা। সবার মাথায় খালি এই চিন্তা যে কি করে অন্যের থেকে ভালো হবে। সারাক্ষণ অন্যের সাথে তুলনা। ও যদি এরকম হতে পারে তাহলে তুই কেন পারবি না? ও যদি এটা করতে পারে তাহলে তুই কেন পারবি না? আরে বাবা, ও আর আমি কি একই নাকি? আমি যা পারি ও আবার হয়তো সেটা পারে না। সব সময় কেন একজনের সাথে অন্যজনের তুলনা করে চলতে হবে বলো তো? যে অফিসে জয়েন করলাম সেখানকার কলিগরা প্রথম খুব ভালো ব্যবহার করত। ভাবতাম লোকগুলো কত ভালো, কিন্তু পরে বুঝতে পারলাম ওরা আসলে ভালো ব্যবহার করে আমাকে ইউজ করত। নিজেরা যে কাজগুলো করে উঠতে পারতো না সেগুলো আমার ঘাড়ে চাপিয়ে দিত। আমি ওদের সাহায্য করে দিতে গিয়ে পুরো কাজটাই প্রায় করে দিতাম। এদিকে ওরা বসের কাছে গিয়ে বলতো যে পুরো কাজটা নাকি ওরা একা করেছে। আর এদিকে ওদের কাজ করে দিতে গিয়ে আমার কাজটা কমপ্লিট হতে একটু সময় লাগায় বস তো আমাকে যা তা কথা শোনাতো সবার সামনে। সেখানে ওরা কিন্তু কোনো প্রতিবাদ করতো না, একবারও বলতো না যে ওদের সাহায্য করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। তুমি নিজে কেন বসকে সত্যিটা জানাওনি? ওদের বলার জন্য অপেক্ষা করছিলে কেন তুমি? তুমি তো নিজেই সত্যিটা ফাঁস করে দিতে পারতে। দুটো কারণে বলিনি। প্রথমত, ওরা কথাটা অস্বীকার করতে পারত, আর আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না। সেক্ষেত্রে বসের সামনে আমি মিথ্যেবাদী হয়ে যেতাম। আর দ্বিতীয়ত, সত্যিটা জানাজানি হয়ে গেলে বস ওদের সবার সামনে অপমান করত, কথা শোনাতো। এসব ভেবেই আর কিছু বলিনি। আরে আশ্চর্য ছেলে তো তুমি! নিজের জন্য এইটুকু প্রতিবাদ করবে না? এত পরোপকারী হয়ে লাভটা কি হলো তোমার? সেই তো সবাই তোমাকে খালি ইউজ করে গেল। তিতাসের এ কথা শুনে ছেলেটা এক গাল হেসে বলল, কি করব বলো, আমি তো এরকমই। ওখানে আরও বেশ কিছুদিন চাকরি করার পর কেমন যেন একঘেয়ে লাগতে শুরু করলো। একদিন হঠাৎ করেই চাকরিটা ছেড়ে দিলাম। এ খবর শুনেই বাড়িতে তুমুল অশান্তি লেগে গেল। আমার দ্বারা নাকি কোনো কাজ ঠিকঠাক হয় না। আমি তো একটা অপদার্থ ছেলে। আমার সব দাদা দিদির উদাহরণ দেওয়া শুরু হলো আমার সামনে। পাড়াপড়শির ছেলে মেয়েদের উদাহরণ দেওয়া শুরু হলো। তারা সবাই যে যার লাইফে সাকসেসফুল, একমাত্র আমিই অপদার্থ, বেকার, বাবার ঘাড়ের বোঝা। এই কথাগুলো শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছিলাম খুব। বাড়িতে থাকতেও আর ইচ্ছে হতো না। তাই একদিন রাত্রিবেলা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর ওই কদিন চাকরি করে যেটুকু যা টাকা জমিয়েছিলাম তা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। কোথায় যাব কিছুই তখনও ঠিক করিনি। শুধু এটুকু ভেবেছিলাম যে এই সব জটিলতা থেকে অনেক দূরে চলে যাব, কোনো নিরিবিলি জায়গায় যেখানে কেউ আমায় চিনবে না, কারোর সাথে আমার তুলনা করতে আসবে না। আমি সম্পূর্ণ নিজের মতো থাকব। নিজের একমাত্র ভালো লাগার জিনিস হিসাবে একটা দোকান থেকে আঁকার জিনিস আর খাতা কিনে নিলাম। তারপর হঠাৎই এই জায়গাটার কথা মনে পড়ল। বন্ধুদের কাছে শুনেছিলাম জায়গাটা নাকি খুব সুন্দর, নিরিবিলি। তারপর এখানেই চলে এলাম। খোঁজ করতে করতে এই কটেজটা খুঁজে পেয়ে গেলাম। কটেজের কেয়ারটেকার ও তার স্ত্রী খুব ভালো মনের মানুষ। ভাবলাম এখানে কয়েকদিন থাকলে মনটা হয়তো ভালো হবে।
কিন্তু এখানে এসে একা থাকতে থাকতে মন খারাপ যেন আরও বাড়তে লাগলো। বারবার ওই কথাগুলো মনে পড়তো। কিচ্ছু ভালো লাগতো না। সারাদিন ঘরের মধ্যেই থাকতাম। আমি জানতাম একদিন না একদিন ওই বাড়িতে আমায় ফিরতেই হবে। কতদিন আর বাড়ির বাইরে ঘুরে বেড়াবো? আর বাড়িতে ফেরা মানেই ফের সেই রেস্ট্রিকশনস, ডিসিপ্লিনস। অসহ্য হয়ে উঠেছিল সব কিছু। একদিন ভাবলাম একটু ছবি আঁকি, তাহলে বোধহয় মনটা ভালো হবে। কিন্তু যখন ছবি আঁকতে শুরু করলাম তখন বুঝতে পারলাম আমি ঠিকমতো ছবি আঁকতে পারছি না, কনসেন্ট্রেট করতে পারছি না কোনোভাবেই। আঁকাটা খারাপ হয়ে যাচ্ছিল, রঙগুলো মিশছিল না। নিজের ওপর রাগ হতে শুরু করলো। মা বাবা আর বাকিদের কথাগুলো কিছুতেই মাথা থেকে বের করতে পারছিলাম না। সেই দিন বুঝতে পারলাম আমি সত্যি অপদার্থ, আমার দ্বারা কিচ্ছু হবে না। যেখানেই যাই ব্যর্থতা ছাড়া আর কিছুই তো পাই না। পরিবার, বন্ধু মহল, পরিচিত মহল, কোথাও জায়গা পাইনি আমার এই অপদার্থতার জন্য। তারপর একবার ওই আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজেকে দেখে নিজেরই রাগ হচ্ছিল, কষ্ট হচ্ছিল প্রচণ্ড। মনে হচ্ছিল শেষ করে দিই সব। তাই হঠাৎ করেই এই সিদ্ধান্তটা নিয়ে নিলাম। এখানে আসার সময় একটা দোকান থেকে ঘুমের ওষুধ কিনে নিয়েছিলাম। মানে তোমার আগে থেকেই এরকম কিছু করার ইচ্ছে ছিল? না না, বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু ভেবে আসিনি। এখানে আসার বেশ কিছুদিন আগে থেকেই আমি রাতে কিছুতেই ঘুমাতে পারতাম না। হয়তো এই মেন্টাল প্রেশারের জন্য না ঘুমিয়ে ঘুমিয়ে শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। তাই তখন ডক্টর ঘুমের ওষুধ খেতে বলেছিলেন, তাই ওটা সঙ্গে রাখতাম। আমি তো ভেবেছিলাম কয়েকদিন এখানে থাকলে মন মেজাজ ভালো হবে, তারপর বাড়ি ফিরে যাব, আবার নতুন করে সব শুরু করব। কিন্তু সেদিন এমন সব চিন্তা মাথায় আসতে শুরু করলো, নিজেকে এতটাই ব্যর্থ অপদার্থ মনে হলো যে আর পারলাম না। আমি নিশ্চিত ছিলাম যে আমি কোনোভাবেই আর ঘুরে দাঁড়াতে পারবো না। আমি কোনোভাবেই এই সোসাইটিতে নিজের জায়গাটা তৈরি করতে পারবো না। তাই তখন এই ঘুমের ওষুধটাই ছিল আমার শেষ সম্বল, যে আমাকে এই ভয়ঙ্কর মানসিক চাপের হাত থেকে রেহাই দিতে পারবে। এক গ্লাস জলের মধ্যে পুরো শিশির সমস্ত ওষুধ ঢেলে নিলাম, তারপরে খেয়ে ফেললাম পুরোটা। তিতাস এতক্ষণে প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেছিল। তো তারপর? ছেলেটা এবার ফিকে হাসলো। তারপর আবার কি, গায়ে এলিয়ে শুয়ে পড়লাম এই বিছানার ওপর, আর ব্যাস, তারপর শুভরাত্রি। ঘরের মধ্যে কিছুক্ষণ চরম নিস্তব্ধতা। এরকম সমস্যা তো কম বেশি সবার জীবনেই থাকে। এর জন্য তুমি নিজের লাইফটাকে এভাবে শেষ করে দিলে? আত্মহত্যা কি সত্যিই কোনো সলিউশন? এইসব পরিস্থিতির মুখ থেকে পালিয়ে না গিয়ে তার মুখোমুখি দাঁড়িয়ে ফাইট করতে হয়, তবে তো নিজের জায়গাটা তৈরি হবে। তোমার কি মনে হয় আমার লাইফটা খুব ইজি? আমার লেখা কেউ নিতে চায় না। ফ্যামিলিতে কেউ ঝামেলা করে না ঠিকই, কিন্তু খুব একটা গুরুত্বও দেয় না। ওরা ভাবে এটা আমার কাছে একটা সাময়িক হুজুক, দুদিন পরে আপনি ফিকে হয়ে যাবে। ওরা কি জানে লেখালেখি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট? জানে না। কারণ নাকি আমার লেখা পছন্দই হয় না। সবাই তো রীতিমতো হাসি ঠাট্টা করে আমার লেখা নিয়ে। তো আমি কি করছি? আমি কি এরকম সিদ্ধান্ত নিয়েছি? আমি তো আরো চেষ্টা করে যাচ্ছি নিজের বেস্ট এফোর্টটা দেওয়ার। আর তোমার তো এত ট্যালেন্ট আছে, তুমি আরেকবার চেষ্টা না করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেললে। ইস, যখন মানুষ ছিলাম তখন যদি তোমার সাথে আলাপ হতো তাহলে তখনও তুমি এরকম বুঝিয়ে বলতে, আর হয়তো আমি সিদ্ধান্তটা বদলে নিতাম। আসলে কেউ তো আমায় এভাবে কখনো বোঝায়নি। আমার বন্ধুরাও সারাক্ষণ আমাকে নিয়ে খিল্লি ঠাট্টা করতো। ওরাও কখনো শুনতে চায়নি আমার কষ্টগুলো, বুঝতেও চায়নি। তাই একা একা ভালো মন্দ না বুঝেই এই কাজটা করে ফেলেছিলাম। তবে এখন কিন্তু অনেক ভালো আছি, নিজের মতো থাকি, কেউ আমায় বিরক্ত করে না। কখনো এই ঘরের মধ্যে থাকি, কখনো কটেজের চালে, আবার কখনো ওই সামনের গাছে পা ঝুলিয়ে বসে থাকি। বেশ ভালো লাগে। আর যখন ট্যুরিস্টরা আসে তখন মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে চলে আসি। কিন্তু এসব ঘটনার কথা তো কেয়ারটেকার আমাকে বলেননি। ওনারা জানেন না কিছু? হ্যাঁ জানেন তো, আমি তো এখানেই ভূত হয়েছিলাম।
তবে ওনারা এটা জানেন না যে আমি ভূত হয়ে এখানেই রয়ে গেছি, কারণ আমি তো কাউকে ডিস্টার্ব করি না। আমার মাঝে মাঝে ইচ্ছা হয় তখন ট্যুরিস্টদের একটু দেখতে আসি। তিতাস এবার একটু মুচকি হেসে প্রশ্ন করলো, তা অন্য টুরিস্টরা তোমাকে দেখে ভয় পায়নি? আমি তো তাদের দেখা দিই না, কোথায় আবার আমায় দেখে অজ্ঞান হয়ে যাবে, তখন দোষ হবে আমার। তাই এমনই ঘুরে বেড়াই আশেপাশে, আর ওই রাত্রিবেলা যখন সব ঘুমায় সেই সময় এসে আমি ভালো করে মুখটা দেখে যাই। তারপর একটু চুপ করে ছেলেটা হঠাৎ প্রশ্ন করলো, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? কালকে রাত্রিবেলা ওই যখন আমি তোমাকে দেখছিলাম সেই সময় তুমি টের পেলে কি করে? তুমি তো ঘুমাচ্ছিলে, মানে আমি যে তোমার আশেপাশে রয়েছি এটা বুঝলে কি করে? ঘুমের মধ্যে হঠাৎ টের পেলাম মুখের ওপর দিয়ে একটা ঠান্ডা হাওয়া স্রোত বইছে, তারপরে চোখ খুলে তো তোমাকে দেখতে পেলাম। আসলে তুমি আশেপাশে এলে একটা ঠান্ডা হাওয়া স্রোত বয়ে যায়, শীত শীত করে। ছেলেটার চোখ দুটো ফের গোল গোল হয়ে গেল। প্রচন্ড অবাক হয়ে বলল, এমা, সে কি? আমার গা দিয়ে ঠান্ডা হাওয়া বের হয়? এটা তো জানতাম না, আমাকে তো আগে কেউ বলেনি। তাই ভাবি আমি আশেপাশে গেলে লোকগুলো ওরকম ভাবে এদিকে ওদিকে দেখতো কেন, টের কি করে পায়? ও এই ব্যাপার, তাহলে পরের বার দিয়ে এটা খেয়াল রাখতে হবে। আমি বরং দূরে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, যাতে ঠান্ডা হাওয়া ওদের গায়ে না লাগে, আর ভ্যানিশ হয়ে থাকবো যাতে জেগে গেলেও ওরা আমায় দেখতে না পায়। তিতাস এবার মুচকি মুচকি হাসতে লাগলো। ছেলেটা খাট থেকে নেমে পড়ে বলল, আচ্ছা শোনো, আমি এখন আসি বুঝলে, আজ তো অনেক বড় আড্ডা হলো, কিছুক্ষণ পরেই তো ভোর হবে, তুমি একটু ঘুমিয়ে নাও, তোমার তো আবার অনেক লিখতে হবে, আমিও গিয়ে একটু ঘুমাই। ভালোই হয়েছে, একটা কথা বলার মতো সঙ্গী তো পেলাম। ছেলেটা খুব অবাক স্বরে বলল, তার মানে আমি যদি রোজ রাত্রিবেলা তোমার সঙ্গে গল্প করতে আসি তুমি রাগ করবে না তো? তিতাস হাসি মুখে মাথা নেড়ে না বলল। এই তুমি কি ভালো গো, এতদিনে একটা ভালো বন্ধু পেলাম। আচ্ছা আমি এখন আসি, গুড নাইট, আবার কাল রাতে দেখা হবে। তোমার যখন কথা বলতে ইচ্ছা হবে আমার নাম ধরে ডাকবে, আমি হুশ করে চলে আসবো, আর না ডাকলেও চলে আসবো। হি 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 হি। এই তোমার নামটাই তো জানি না। ছেলেটা জিভ কেটে বলল, এই যা দেখেছো কাণ্ড, বক বক করতে করতে খেয়ালই নেই। আগে তোমার নামটা বলো, তোমার নামও তো আমি জানি না। আমার নাম তিতাস, এবার তোমার নামটা বলো। ছেলেটা মুচকি হেসে বলল, আমার নাম ভূত। ভূত? ভারী মিষ্টি নাম তো, কিন্তু ভূত তো ডাক নাম হয়। তোমার ভালো নাম কি? আমার কোনো ভালো নাম নেই, মানে ছিল কিন্তু ওটা আমি আর ব্যবহার করি না। যখন মানুষ ছিলাম তখন ব্যবহার করতাম, এখন ছেড়ে দিয়েছি। ভূত হয়ে যাওয়ার পর আমি নিজেই নিজেকে এই নামটা দিয়েছি। তুমি আমাকে ভূত বলেই ডাকবে, কেমন? এখন টাটা। বলেই ফের হুশ করে দেওয়াল ভেদ করে ঘরের বাইরে বেরিয়ে চলে গেল ভূত। এই পুরো ব্যাপারটা যেন তিতাসের কাছে একটা স্বপ্নের মতো ছিল। ও কিন্তু নিজেও খুব ভালোভাবে জানে যে এটা কোনো স্বপ্ন নয়, তবু নিজেকে একরকম সৌভাগ্যবান মনে করে হালকা হাসল তিতাস। আর যাই হোক, ভূতের সাথে বসে জমি আড্ডা দেওয়ার মতো সৌভাগ্য কজনেরই বা থাকে। এভাবেই কেটে গেল আরো কয়েকটা দিন। তিতাস এ কদিনে একদমই কটেজ থেকে কোথাও বেরোয়নি। সারাদিন কটেজে বসে লেখালেখি, আর রাতেই ভূতর সাথে আড্ডা। এভাবেই বেশ সময় কেটে যাচ্ছিল তিতাসের। ভূতর সাথে বেশ অদ্ভুতভাবেই খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছে তিতাসের। অদ্ভুত সরলতা আছে ছেলেটার মধ্যে, আর তার জন্যেই বেশ মিষ্টি লাগে ওকে। এর 7 দিন পর রাত প্রায় 11:30 পেরিয়েছে। চারপাশ যথারীতি নিস্তব্ধ। কটেজের দেওয়ালটা অন্য দিনের মতোই অনায়াসে ভেদ করে তিতাসের ঘরে ঢুকল ভূত। হ্যাঁ, এটাই ওর গল্প করার সময়। কিন্তু আজকে ঘরে ঢুকেই একটু অবাক হয়ে গেল ভূত।
বিছানার ওপর বসে তিতাস ব্যাগপত্র গোছাচ্ছে। ঘরের জোরালো আলোর জন্য ভূতর শরীরটা কেমন আবছা দেখাচ্ছে। তিতাস ওকে দেখেই তাড়াতাড়ি উঠে ঘরের টিউবলাইটটা অফ করে দিল। ঘরের আবছা নাইট ল্যাম্পের আলোয় এবার স্পষ্ট দেখা যাচ্ছে ভূতকে। তিতাসের কিছু বলা আগেই ভূত বলে উঠল, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? তিতাস একটু চুপ করে স্মিত হেসে বলল, আমি কাল কলকাতা চলে যাচ্ছি। কথাটা শুনে কয়েক সেকেন্ড থমকে গেল ভূত। ওর ওই উত্তেজিত মুখটা যেন কয়েক সেকেন্ডের মধ্যেই বিষণ্ণ হয়ে গেল। মাথা নিচু করে বলল, ও তাহলে তুমিও চলে যাচ্ছ? না গিয়ে উপায় আছে বলো তো? এই যে এত কষ্ট করে গল্পটা লিখলাম, সেটা তো এবার ছাপাতে হবে। তুমি চাও না আমার লেখা আরও মানুষের কাছে পৌঁছে যাক? এমা না না, আমিও চাই। আসলে একজন ভালো বন্ধু পেয়েছিলাম। বিষ্ণুটা অনেক ছোট এখন, ওর সাথে অত কথা বলা যায় না। তুমি একদম আমার বন্ধুর মতো। এবার তুমিও চলে যাচ্ছ, আমার একটু ফাঁকা ফাঁকা লাগবে, এই আর কি। এমনি তো আমার সাথে কথা বলার মতো কেউ নেই। আচ্ছা ভূত, আমি তো ভূতের গল্পতে পড়েছি বা কিছু সিনেমাতেও দেখেছি, ভূতরা তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তাহলে তুমি কেন দারিংবাড়ি থেকে কলকাতা আসতে পারবে না? জানি না, মানে আসলে আমি তো কখনো যাইনি। কি আর বলবো বলো, নতুন নতুন ভূত হয়েছি তো। এখানে তো আর কোনো ভূত নেই যে আমাকে একটু শিখিয়ে দেবে এসব। তাই আমি কলকাতা যেতে পারবো কি না সেটা আমি জানি না। হয়তো সেটা করার জন্য অনেক শক্তি লাগবে। সে শক্তি কি আমার আছে? তুমি বোধহয় কখনো সেভাবে চেষ্টা করেও দেখোনি, তাই না? না, সেটা করিনি। তুমি এক কাজ করো, কলকাতা যাওয়ার পর কোনো দিন যদি আমার কথা মনে পড়ে তাহলে আমার নাম ধরে ডেকো। দেখি আমি এখান থেকে শুনতে পাই কি না। আর যদি শুনতে পাই তাহলে তখন আমি চেষ্টা করব যাওয়ার। পারবো কি না জানি না, তাও তখন একবার চেষ্টা করে দেখব। পরের দিন তখন সকাল 10টা। কটেজের বাইরে গাড়ি এসে দাঁড়িয়েছে। বিষ্ণু এসে খবর দিয়ে গেল, দিদি, ও দিদি, তোমার গাড়ি এসে গেছে গো। তিতাস ব্যাগপত্র নিয়ে বেরিয়ে এলো বাইরে। এর আগেও মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গিয়ে থেকেছে সে, কিন্তু আজ এমন অদ্ভুত একটা কষ্ট কেন হচ্ছে বুঝতে পারছে না। প্রচণ্ড যেন আপন লাগছিল জায়গাটাকে, এই জায়গাটার মানুষগুলোকে। ছেড়ে যেতে তাই যেন একটু ইচ্ছা করছে না ওর। বিষ্ণুকেও কেমন মনমরা লাগছে আজকে। তিতাসের ব্যাগগুলো গাড়িতে তুলে দিতে দিতে বলল বিষ্ণু, আবার আসবে তো দিদি? তিতাস স্মিত হেসে ওর দিকে তাকিয়ে, হ্যাঁ, আবার আসবো। আমারও খুব মনে পড়বে জায়গাটার কথা। কত টুরিস্ট আসে এখানে, কিন্তু তোমার সাথে না খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে গো। তোমার কথা খুব মনে পড়বে। তিতাস চুপ করে থাকে। বিষ্ণু আর তিতাস দুজনে মিলে সব ব্যাগগুলো গাড়িতে তুলে নেয়। কেয়ারটেকার আর তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা সেরে কটেজের ভাড়া মিটিয়ে তিতাস গাড়িতে ওঠে। গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে বিষ্ণু কটেজের বারান্দার কাছে দাঁড়িয়ে ওকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। তিতাস ওর দিকে তাকিয়ে হেসে হাত নাড়ল। তারপর তাকালো কটেজের ছাদের দিকে, আর সঙ্গে সঙ্গেই স্মিত হাসির বদলে তিতাসের মুখে ফুটে উঠল এক উজ্জ্বল হাসি। সকাল 10টা হলেও আজকের দিনের আলো খুব বেশি প্রখর না, একটু মেঘলা আছে চারপাশ। তাতেই দেখা যাচ্ছে কটেজের চালের একধারে পা ঝুলিয়ে বসে আছে ভূত। দিনের আলোয় ওর শরীরটা স্বচ্ছ অবয়বের মতো দেখাচ্ছে। কটেজের চালে বসে পা দোলাতে দোলাতে তিতাসের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে তাকালো ভূত। তিতাস ওর দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানালো ওকে। ও হাত নাড়ল। তিতাসকে ওই দিকে তাকিয়ে থাকতে দেখে বিষ্ণু তাকালো কটেজের চালের দিকে।
অবশ্যই ভূতকে দেখতে পাচ্ছে বিষ্ণু। এবার ওর মুখে হাসি ফুটল। কেয়ারটেকার আর ওনার স্ত্রী অবাক দৃষ্টিতে একবার এদিক আর ওদিক দেখে নিল। কটেজের ফাঁকা ছাদের দিকে তাকিয়ে কেন তিতাস আর বিষ্ণু হাসছে তার ব্যাখ্যা বুঝতে পারল না ওরা। এর মধ্যেই গাড়ি স্টার্ট দিল এবং ধীরে ধীরে কটেজের সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলল সামনে। প্রায় 1.5 মাস হতে চলল তিতাস কলকাতায় চলে এসেছে। এই সময়টা ওর কাছে সবচেয়ে সৌভাগ্যের সময় ছিল। ওর লেখা নতুন গল্পটা ওর চেনা জানা একজনের মাধ্যমে বই হিসাবে প্রকাশ করার ব্যবস্থাও করে নিয়েছে ও। চিন্তা খুবই ছিল, যে প্রকাশনার মাধ্যমে বইটা ছাপানোর ব্যবস্থা করেছে সেই প্রকাশনার নামডাক আছে ঠিকই, কিন্তু ওর এই লেখা সবার পছন্দ হবে কি না সেটা নিয়ে দুশ্চিন্তা ছিল ওর। আর সেই সব দুশ্চিন্তাকে মিথ্যে করে কয়েক সপ্তাহের মধ্যেই প্রচার পেতে শুরু করল ওর লেখাটা। অপ্রত্যাশিতভাবে প্রত্যেকের খুব পছন্দ হতে লাগলো গল্পটি। আর 5টা ছকে বাঁধা ভূতের গল্পের পাশে এই গল্পটা যেন সবার মন ছুঁয়ে যেতে লাগলো। বলা যায় প্রকাশনার নামডাকও আরেকটু বাড়ল তিতাসের এই গল্পটার মাধ্যমে। তাই এই 1.5 মাস পর একদিন ওই প্রকাশনার তরফ থেকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হলো, যেখানে ডাক পড়ল তিতাসের। কিছু সুপরিচিত লেখক লেখিকাও সেখানে উপস্থিত ছিলেন। সমস্ত লেখক লেখিকাদের পাশাপাশি তিতাসকে নিয়েও যথেষ্ট প্রশংসা করা হলো সেখানে। সত্যি বলতে প্রচণ্ড আনন্দে তিতাসের চোখ ভিজে উঠেছিল। এতদিন পর, এত পরিশ্রমের পর, এত বাধা বিপত্তি অপমানের পর সে নিজেকে প্রমাণ করতে পেরেছে। নিজের ওপর আত্মবিশ্বাস যেন অনেকটা বেড়ে গেছে ওর। অনুষ্ঠান শেষ হওয়ার পর যখন বাইরে বেরোলো তিতাস, তখন দেখল ওর বন্ধু আকাশ অপেক্ষা করছে ওর জন্য। ওকে দেখেই প্রায় ছুটে এসে হাজির হয় আকাশ। কংগ্রাচুলেশনস, কি মারাত্মক লিখেছিস রে, মানে একদম অসাধারণ, পুরো অন্যরকম একটা। তার চেয়েও বেশি করে থ্যাঙ্কস জানানো উচিত আমার তোকে। আমার এই সাকসেসের পিছনে তোরও অনেক ভূমিকা আছে। আমি আবার কি করলাম? লিখলি তো তুই। তুই যে জায়গাটায় আমায় যেতে বলেছিলি ওটাই আমার লাইফটাকে অনেক চেঞ্জ করে দিয়েছে ভাই। থ্যাংক ইউ সো মাচ। মানে ওটা তো একটা সিম্পল কটেজ ছিল, ওটাতে এমন কি আলাদা ছিল? ও তুই বুঝবি না। কথার মাঝেই তিতাসের ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখল ফোনের স্ক্রিনে সেই ভূতপক্ষ পত্রিকায় প্রকাশক সুধীর বাবুর নাম্বারটা চলচল করছে। সেই লোকটা যে তোকে অপমান করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, সে আবার ফোন করছে কেন? তিতাস মুচকি হেসে রিসিভ করলো ফোনটা। হ্যাঁ সুধীর বাবু, বলুন, কেমন আছেন? উল্টো দিক থেকে সুধীর বাবুর বিগলিত আনন্দিত কণ্ঠস্বর। হ্যাঁ ম্যাডাম, আমার তো চলে যাচ্ছে, কিন্তু আপনার সুসংবাদটা আমি আজ জানতে পারলাম। আপনি তো দারুণ লিখেছেন, সবার খুব পছন্দ হচ্ছে আপনার লেখা। তাই মানে আর কি, আমরা কি দেখা করতে পারি? আপনি চাইলে এখানেই বলতে পারেন। মানে জানেনই তো আমাদের ভূত পক্ষ পত্রিকা মানে অতটাও তো জনপ্রিয় হয়নি এখনো। আপনি যদি আপনার একটি লেখা আমাদের এখানে ছাপানোর অনুমতি দেন। কেন? আমার লেখা তো আপনার আবার ঠিক পছন্দ হয় না সুধীর বাবু। মানে আপনি তো আমাকে তাই বলেছিলেন প্রথমে। আরে ম্যাডাম, কি যে বলেন, পুরনো কথা কি আর মনে রাখতে আছে? যদি একটু অনুমতি দেন। সুধীর বাবু, আই এম সো সরি, কিন্তু যারা আমার লেখার সঠিক দাম দিতে পারবে না, সঠিক মানেটাই বুঝবে না, তাদের লেখা দিতে এই মুহূর্তে আমি একদমই আগ্রহী নই। ক্ষমা করবেন আমায়। ম্যাডাম। সুধীর বাবুর বাকি কথাটা না শুনে
ফোনটা এবার কেটে দিল তিতাস। ঠিক করেছিস একদম। সেদিন লোকটা তোর কথা না শুনে তোর মুখের ওপর না বলে চলে গেছিল। আজ তুই তার যোগ্য জবাবটা দিয়েছিস। এই জবাবটা দেওয়ার দরকার ছিল। তবে আমার কিন্তু ট্রিট চাই। আমি তোকে এত সুন্দর একটা জায়গা বললাম, যেখানে গিয়ে তুই এত ভালো একটা লেখা লিখে ফেললি। ট্রিট তো বানতে হয়। আরে নিশ্চয়ই, কবে খাবি বল, শুধু সেদিনই খাওয়াবো। আচ্ছা শোন না, আজকে আমি আসি, রাত হয়ে গেছে রে, বাড়িতে ফেরার জন্য বারবার ফোন করছে। তিতাস যখন বাড়ি ঢুকল তখন বাড়ির ভেতর হইচই চলছে। তিতাস ঘরে ঢুকতেই ওর দুই জ্ঞাতি ভাই বোন মনোজ আর পিঙ্কি ছুটে এসে জড়িয়ে ধরল তিতাসকে। কংগ্রাচুলেশনস দি ভাই। পিঙ্কি চিৎকার করে বলে উঠল, উই আর প্রাউড অফ ইউ, ইউ আর দ্য বেস্ট সিস্টার, আমাদের রাইটার দি ভাই। তিতাস আলগা হাসল ওদের দিকে তাকিয়ে। ওদের সবার আচরণে হঠাৎ এই পরিবর্তনের কারণ কি সেটাও খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। তবু যাই হোক, তিতাসের আজ খুব খুশির দিন। আজ ওর এত বড় সাফল্যের দিন। সারা সন্ধে বাড়িতে খুব হুল্লোড় আনন্দ হল। আশেপাশের প্রতিবেশীদের মুখে মুখেও তিতাসের প্রশংসা। যারা একসময় খালি ওর নিন্দা করার সুযোগ খুঁজত তারাও। রাত যখন প্রায় 11:30, ততক্ষণে বাড়ির পরিবেশ একটু শান্ত হল। খাওয়া দাওয়া সেরে সবাই যে যার ঘরে চলে গেছে। তিতাস আস্তে আস্তে দোতলায় নিচের ঘরে এসে ঢুকল। সারাদিনের ক্লান্তির পর শরীর যেন আর চলতে চাইছে না। ব্যাগটা খাটের ওপর রেখে ব্যাগের ভেতর থেকে বার করে নিল একটা বই, ওর লেখা গল্পের বই। আজকে এই অনুষ্ঠানে প্রকাশনার তরফ থেকে ওকে এক কপি বই দিয়েছে। বইটা নিয়ে স্টাডি টেবিলে এসে বসল তিতাস। টেবিল ল্যাম্পের আলোয় বইয়ের মলাটটা জলজল করছে। বইটাকে দু হাতে আঁকড়ে ধরে এবার কেঁদে ফেলল তিতাস। চোখ থেকে জলের ধারা ঝরে পড়তে লাগলো বইয়ের চকচকে মলাটের ওপর। অনেকদিন ধরে চাপা পড়ে থাকা স্বপ্ন পূরণ হলে সেই স্বপ্নের পথে আসা বাধা অপমানগুলোর মুখের ওপর যোগ্য জবাব দিতে পারলে হয়তো মানুষ আনন্দেও এভাবে কেঁদে ফেলে। একটু ধাতস্থ হবার পর বইটা টেবিলের ওপর রেখে সেদিকে তাকিয়ে চুপ করে বসে রইল তিতাস। আজ ওর এই সাফল্যের কথা শুনে সবাই খুব খুশি, তাও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে ওর। এই সাফল্যের কথা জানতে পারলে আরেকজন প্রচন্ড খুশি হবে, তিতাস জানে। সে কি জানতে পেরেছে? সে কি শুনতে পাচ্ছে এখানকার কথাবার্তা? হয়তো না। বইটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে এবার বলে উঠল তিতাস, ভূত, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জানি না পাচ্ছ কি না, কিন্তু তোমার কথা খুব মনে পড়ছে। দেখো, আজ আমি সত্যিই সফল হয়েছি। এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে আমার। সেটা শুধুমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। তোমার সাথে দেখা না হলে হয়তো এই সাফল্য আমি কোনোদিন পেতাম না। আর আজকে আমার এই খুশির দিনে তুমি আমার আশেপাশে নেই। সত্যিই খুব মিস করছি তোমায়। তোমার পক্ষে কি একেবারেই আসা সম্ভব না? দারিংবাড়ি থেকে কলকাতা কত আর দূর, পারবে না আসতে ভূত? তিতাস চুপ করতে ঘরটা ফের ভরে গেল চরম নিস্তব্ধতায়। চারপাশ নির্জন, চুপচাপ। বাড়ির সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। তিতাস চুপচাপ বসে রয়েছে। মনে মনে ঠিক করে হয়তো ওর পক্ষে আসাটা সম্ভব হচ্ছে না। একদিন নিজেই যাবে ফের ওই কটেজেই। আবার তাহলে ওর সাথে দেখা হবে। কিন্তু এখানে এখন যা কাজের চাপ, কখন যাবে ওখানে? আর ঘুরে আসার পর প্রায় 1.5 মাস হতে চলল। গেলে আবার ওর দেখা পাবে তো? বসে বসে এসব ভাবছে। হঠাৎ পিছন দিক থেকে খুক খুক করে হাসির শব্দ শুনতে পেল তিতাস। কোথায় যেন শুনেছে এই হাসিটা।
কথাটা মাথায় আসতেই বিদ্যুৎ পেকে পিছনের দিকে ঘুরে তাকালো, আর সঙ্গে সঙ্গেই উত্তেজনায় আর আনন্দে চেয়ার থেকে উঠে দাঁড়ালো তিতাস। ঘর পুরো অন্ধকার। টেবিল ল্যাম্পের আলোয় স্টাডি টেবিলের চারপাশের কিছু জায়গাটা আর বিছানার ধারের দিকটা অল্প আলোকিত হচ্ছে। বিছানার ওই দিকটা অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যেই দেখা যাচ্ছে বিছানার ওপর বসে পা দোলাচ্ছে একটা ছায়ামূর্তি, আর তার চোখের দৃষ্টি তিতাসের দিকে স্থির। বড় বড় ড্যাব ড্যাবে চোখে তিতাসের দিকেই দেখছে সে। তিতাস উচ্চস্বরে বলে ওঠে, ভূত, তুমি এসেছো এখানে? ভূত এবার তাড়াতাড়ি বলে উঠল, এই আস্তে আস্তে বাবা, এটা গলা না অন্য কিছু। করছোটা কি বলো তো? এরকম চিৎকার করলে বাড়ির সবাই জেগে যাবে তো। কিন্তু তুমি এখানে এলে কি করে? তুমি যে বলেছিলে আসা যায় না। ভূত আরো উত্তেজিত হয়ে বলল, আরে আমিও তো ঠিক মতো জানতাম না। বললাম না, নতুন নতুন ভূত হয়েছি, নিয়ম কানুন তো শেখায়নি কেউ আমাকে। তুমি চলে যাওয়ার পর আমার খুব মন খারাপ ছিল। তারপর এতদিন পর হঠাৎ মনে হলো অনেক দূর থেকে কেউ যেন আমায় ডাকছে। ভূতেরা অনেক দূর থেকে কেউ ডাকলে সেটা শুনতে পায়, আমিও পেলাম। একটু ভালোভাবে শোনার পর বুঝতে পারলাম তুমি ডাকছো। তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছা করছিল, তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখা যাক যাওয়া যায় কিনা। চোখ বুজে চেষ্টা করতে লাগলাম। তারপর হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস হলো। কটেজের চালে বসে পা দোলাচ্ছিলাম, হঠাৎ একটা ঝাঁকুনি মতো হলো, আর চোখ খুলে দেখি তোমার ঘরের খাটে বসে আছি। তার মানে কেউ ভালোভাবে মন থেকে ডাকলে ভূতেরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। ইয়ে, কি মজা! তুমি জানো কি হয়েছে? জানি। তুমি যখন আমাকে ডাকছিলে তখন তো বলছিলে তোমার গল্প সুপারহিট হয়ে গেছে। আমি ভীষণ খুশি, খুব মজা হচ্ছে আমার। আমি বলেছিলাম না তোমার গল্প সবার পছন্দ হবে, ভালো ভূতের গল্প সবার পছন্দ হয়। কিন্তু একটা জিনিসই আমি এখনো জানি না। কি জিনিস? তুমি আমাকে বলেছিলে যে গল্প লেখা শেষ হলে তুমি আমায় গল্পটা দেখাবে, সেটা কিন্তু দেখাওনি। মানে গল্পের নাম কি, গল্প বইটা কেমন দেখতে, সেগুলো তো আমি জানিই না। তুমি বলেছিলে ওটা সারপ্রাইজ। তিতাস ফিক করে একটু হেসে দিয়ে হাত বাড়িয়ে টেবিল থেকে বইটা তুলে নিল। তারপর ভূতর দিকে এগিয়ে এসে বইটা ওর সামনে এগিয়ে দিল। ভূত বইটার মলাটটা দেখতেই আনন্দে প্রায় লাফ দিয়ে উঠল। তুমি আমার নামে গল্প লিখেছ? ভূতর সামনে ধরা গল্পের বইয়ের মলাটটা সম্পূর্ণ কালো। মলাটের ঠিক মাঝখানে দুটো বড় বড় গোল গোল চোখের ছবি, আর তার ঠিক ওপরেই বড় বড় বাংলা হরফে লেখা ভূত। তিতাস এবার হেসে ফেলল। আরে গল্পটা তো তোমাকে নিয়েই লেখা। আমাকে নিয়ে লেখা? তার মানে আমার বাবা মা, বন্ধু বান্ধব, ওদের কথাও লেখা আছে? ই বাবা, ওদের সব ব্যাপার জানাজানি হলে সবাই তো ওদেরকে খারাপ ভাববে। তুমি সব সময় অন্যদের নিয়েই চিন্তা করো। তবে চিন্তা নেই, আমি সবার নামগুলো বদলে দিয়েছি। শুধু গল্পের মূল চরিত্র মানে তোমার নামটা এখানে ব্যবহার করা হয়েছে। গল্পের মূল চরিত্র ভূত, তাকে নিয়েই লেখা পুরো গল্পটা। থ্যাংক ইউ গো। আমার লাইফের গল্প সবার এত পছন্দ হয়ে গেল, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাদের আজকের সমাজে তোমার মতো কত ছেলে মেয়ে এভাবে সাফার করছে বলো তো? দিন রাত কত ছেলে মেয়ে না বুঝে তোমার মতো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। আজকের কম্পিটিশনের সমাজে সবাইকে পারফেক্ট বানাতে গিয়ে তোমার মতো কত সত্যিকারের ট্যালেন্টেড ছেলেমেয়েদের হারিয়ে ফেলছি আমরা। আশা করি তোমার জীবনের গল্পটা কিছুটা হলেও তাদের মনে প্রভাব ফেলবে, আর প্রভাব ফেলছে বলেই হয়তো তাদের লেখাটা এত পছন্দ হচ্ছে। সত্যিই আমি খুব লাকি গো। দেরিতে হলেও তোমার মতো একটা ভালো বন্ধু পেলাম। আমি সব সময় তোমার সঙ্গে থাকবো, তোমার কোনো চিন্তা নেই।
কেউ তোমার পাশে না থাকলেও মনে রাখবে এই ভূতও সবসময় তোমার পাশে থাকবে। সত্যি তো? একদম। তাহলে আমরা ফ্রেন্ডস তো? ভূতও নিজের হাতটা বাড়িয়ে দিল তিতাসের দিকে। তিতাস বইটা একপাশে রেখে 2 হাত শক্ত করে চেপে ধরল ভূতর কনকনে ঠান্ডা হাতটা। তারপর বলল, হ্যাঁ ভূত, উই আর ফ্রেন্ডস ফর এভার। প্রতি সপ্তাহে এমন নতুন নতুন গল্প শুনতে চোখ রাখুন দ্য শকিস অফিসিয়ালের পাতায়। এখন থেকে চাইলে আপনারাও আমাদের লেখা পাঠাতে পারেন ক্যাপশনে দেওয়া মেল আইডিতে, অথবা যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজে। ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম আইডিতে। দেখা হচ্ছে পরের সপ্তাহে।